বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই দুর্গাপুজো কালীপুজোর পরেও উৎসব চলতেই থাকে। মনের মধ্যে থাকে ক্রিসমাসের অপেক্ষা। তারপর নতুন বছরে পিকনিক আর শীতের আবহে ম্যাজিক শো বা সার্কাস দেখাটাও হলো আরেক উৎসব। এই বছর 26শে জানুয়ারি থেকে দুর্গাপুরের ত্রিনয়ন মঞ্চে শুরু হলো 10 দিন ব্যাপী একটি ম্যাজিক শো। ম্যাজিক দেখাবে বিখ্যাত ম্যাজিশিয়ান মোহিত ঘোষাল। সারা ভারত ঘুরে তিনি শো করেন, এমনকি বিদেশেও। তার পরিবারে কেবল তার স্ত্রী ছাড়া সকলেই এই জাদুবিদ্যায় পারদর্শী। মোহিত ঘোষাল তার কন্যা মৈত্রেয়ী আর পুত্র মৈনাককে নিয়ে একসাথেই শো করেন। এবারেও ত্রিনয়ন মঞ্চে মৈত্রেয়ী আর মৈনাককে নিয়ে জমিয়ে তুলেছিলেন শো। প্রতিদিনই সব টিকিট হাউসফুল হয়ে যাচ্ছিল। ঠিক 8ম দিনেও একইভাবে ম্যাজিক শো চলছিল। প্রথমে মৈত্রেয়ী আর মৈনাক তাদের পারদর্শিতা দেখানোর পর শুরু হলো মোহিত ঘোষালের জাদু খেলা। দর্শকরা মুগ্ধ হয়ে আনন্দ নিচ্ছিলেন। সবশেষে মোহিত ঘোষাল তার দেখানো সবচেয়ে ভয়ঙ্কর ও বিখ্যাত জাদু দেখাতে শুরু করলেন। একটা বাক্সে শুয়ে পড়লেন তিনি। তারপর তলোয়ার দিয়ে 4 ভাগে ভাগ করা হবে সেই বাক্সকে। প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা অবস্থায় দেখানো হবে দর্শককে, আর তারপর আবার বাক্সটা আগের মতোই জুড়ে যাবে এবং সেই অখণ্ড বাক্স থেকে তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসবেন। খেলা শুরু হলো। মেয়ে মৈত্রীর হাতে তলোয়ার। দর্শকরা বাকরুদ্ধ হয়ে দেখছেন সেই ভয়ঙ্কর ম্যাজিক। তবে বাক্সের ওপর তলোয়ার চালাতেই বাক্সের ভিতর থেকে শোনা গেল চিৎকার। সকলে ভাবলেন এটা ম্যাজিকেরই অংশ, কিন্তু মৈত্রী চিৎকার করে উঠতেই সকলের চোখ গেল বাক্সের দিকে। কাপড় দিয়ে ঢাকা সেই বাক্সের যেদিকে তলোয়ার চালানো হয়েছিল সেদিকের কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে। আঁতকে উঠল সবাই। এ কি হচ্ছে? মৈত্রীর হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আবার চিৎকার করে উঠল সে, বাপি! কেউ বুঝতে পারছিল না এই ভয়ঙ্কর জাদু খেলা দেখাতে গিয়ে ঘটে গেছে কি সাংঘাতিক এক অঘটন। যদিও মোহিত ঘোষাল সব জায়গাতেই একইভাবে এই জাদু দেখিয়ে থাকেন, আজ পর্যন্ত কোথাও কোনো অসুবিধেও হয়নি। এমনকি গত 7 দিনেও একইভাবেই ম্যাজিক শো দেখিয়েছেন তিনি। তবে আজ কি হলো? সবাই বোঝার চেষ্টাই করছিল আসলে কি ঘটেছে। মৈত্রেয়ী থরথর করে কাঁপছিল। ব্যাকস্টেজ থেকে ছুটে এলো মৈনাক আর মোহিত ঘোষালের সহকারীরা, আর বাক্স খুলতেই দেখা গেল ম্যাজিশিয়ান মোহিত ঘোষালের রক্ত মাখা, গলা কাটা নিথর দেহ। চিৎকার করে উঠল মৈনাকও, বাবা! মৈত্রেয়ী বাকরুদ্ধ হয়ে বসে পড়ল। দর্শক স্থানে বসে থাকা মৈত্রেয়ীর হাজবেন্ড কুশল আর মৈনাকের স্ত্রী শ্রীময়ী ছুটে এলো স্টেজে। দর্শকরা ভয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। হলের ম্যানেজার ঘটনাস্থলে ছুটে এলেন। তারপর থানায় ফোন করলেন তিনি। হ্যালো, ইন্সপেক্টর লাবণ্য সেন স্পিকিং। হ্যালো, আমি ত্রিনয়ন মঞ্চ থেকে বলছি। এখানে একটা মার্ডার হয়েছে। কোথায় বললেন? আর আপনি কি বলছেন? আমি এই অনুষ্ঠান মঞ্চের ম্যানেজার ম্যাডাম। ত্রিনয়ন মঞ্চ ওই বাটার পাশে। এখানে ম্যাজিক শো চলছিল, আর হঠাৎই কিভাবে যে কি ঘটে গেল কিছুই। ওকে ওকে, আমি আসছি। রানা, রানা, বসন্ত। টেবিলে রাখা বেল বাজাতে থাকে লাবণ্য, কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে রেগে চেঁচিয়ে ওঠে লাবণ্য সেন। উফ, কোথায় গেল এরা? না বেল শুনতে পায় না আমার ভয়েস। আশ্চর্য। হাবিলদার বসন্ত ছুটে এসে বলে, ইয়েস ম্যাডাম, ডাকছেন? যাক, শুনতে পেলেন তাহলে, কৃতার্থ হলাম। তা তোমার স্যার কোথায়, মহারানা প্রতাপ? আগে স্যার তো একটু মানে সিগারেট খেতে বাইরে। উফ, চলো গিয়ে দেখি, আমাদের এখনই বেরোতে হবে। তুমি গাড়ি বের করো তাড়াতাড়ি। ইয়েস ম্যাডাম। রানা এখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হয়েছে, আর লাবণ্য এখন ইন্সপেক্টর। রানা চায়ের দোকানে বসে সিগারেট টানতে টানতে চা খাচ্ছিল। লাবণ্যকে দেখেই সিগারেটটা ফেলে দিল। লাবণ্য রানার সামনে গিয়ে বলল, সিগারেটটা ফেলে দিয়ে আর কি হবে, দেখে তো নিয়েইছি। আর তাছাড়া এটা তোমার পার্সোনাল চয়েস।
আমার কি কিছু বলা উচিত? না ম্যাডাম, আসলে আপনাকে সবসময় আমি রেসপেক্ট দিতে চাই, জানেনই তো। রেসপেক্টটা মনের মধ্যে থাকলেই হবে। এনিওয়ে, আমাদের এখনই যেতে হবে ত্রিনয়ন মঞ্চে। চা নয় পরে খাবে। ইয়েস ম্যাডাম, অফকোর্স। চলুন চলুন, বসন্তকে গাড়িটা বের করতে বলি। বসন্ত গাড়ি নিয়ে রেডি, লেটস গো। ত্রিনয়ন মঞ্চে গিয়ে জাদুকর মোহিত ঘোষালের বডিটা প্রথমে ভালো করে দেখল ইন্সপেক্টর লাবণ্য আর রানা। তারপর হলের ম্যানেজারকে লাবণ্য জিজ্ঞেস করলো, কিভাবে ঘটলো এসব? আসলে ম্যাডাম, প্রতিদিনের মতোই আজও ম্যাজিক শো চলছিল। মোহিত স্যার পুরো জমিয়ে দিয়েছিলেন। হঠাৎই সবটা বিস্তারিতভাবে জানালো ম্যানেজার। কিন্তু সবার চোখের সামনে দিয়ে এভাবে হাউ ইজ ইট পসিবল? আপনি বললেন ওনার মেয়ের হাতে তলোয়ার ছিল, রাইট? ইয়েস ম্যাডাম, মৈত্রী ম্যামের হাতে। বেশ, ডাকুন ওনাকে। উনি তো একদম শকে চলে গেছেন, কোনো কথাই বলতে পারছেন না, গ্রিন রুমে রেস্ট করছে। আর মোহিত ঘোষালের ছেলের বউ জামাইও তো এসেছেন বললেন, তা তারা কোথায়? ওই গ্রিন রুমেই আছেন স্যার। ওকে, তাহলে ওখানেই গিয়ে কথা বলে নিচ্ছি আমরা। রানা, চলো। গ্রিন রুমে গিয়ে সকলকে পরিচয় দিয়ে লাবণ্য বলল, নমস্কার, আমি ইন্সপেক্টর লাবণ্য সেন, আর ইনি এসআই রানা ঘোষ। আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাদের, বিশেষত মিসেস মৈত্রীকে। মোহিত ঘোষালের ছেলে মৈনাক বলে উঠল, দিদি এখন কথা বলার মতো অবস্থায় নেই, আপনি আমাকে জিজ্ঞেস করুন। আমি ব্যাক স্টেজে ছিলাম, একজন সাক্ষী বলতে পারেন। আচ্ছা বেশ, তো বলুন, এভাবে তলোয়ার দিয়ে সকলের সামনে কিভাবে মার্ডারটা করলেন মৈত্রী ম্যাডাম? মানে কোন দুঃসাহসে? খুবই আশ্চর্যের নয় কি? দিদি কিছুই করেনি, ও তো শুধুই খেলা দেখাচ্ছিল। ওকে ওকে ফাঁসানো হয়েছে। বেশ, তাই না হয়, কিন্তু একটু বুঝিয়ে বলবেন বিষয়টা প্লিজ। কি হলো কেসটা? মানে আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না ভাই। সবটাই তো ম্যাজিক, আর সত্যিই তো তলোয়ার দিয়ে বাক্স কাটা হয় না, সবই তো চোখে ধুলো দেওয়া, তাই না? তবে এরকম হলো কিভাবে? আর তলোয়ারটাও তো নকল থাকে, মানে তাই তো জানি। দেখুন, কে কি করে জানি না, তবে বাবা সবসময় আসল তলোয়ার দিয়েই খেলা দেখাতেন। বাহ, ইন্টারেস্টিং। তাই এত বিখ্যাত উনি। আচ্ছা বেশ, তলোয়ারটা নয় আসল, তারপর নিশ্চয়ই কোনো কারসাজি থাকে আপনাদের, বিস্তারিত বলুন। আসলে ওই বাক্সটা 4 টুকরোতে ভাগ করাই থাকে, আর তারপর জুড়ে দিলে বোঝাও যায় না যে ওটা 4 ভাগ করা। প্রথমে দর্শককে দেখানো হয় ওতে শুয়ে পড়ছে ম্যাজিশিয়ান, তারপর কাপড় দিয়ে বাক্সের নিচ পর্যন্ত ঢেকে দেওয়া হয়, আর বাক্সের নিচেও দরজা আছে, সেখান দিয়েই ম্যাজিশিয়ানের বেরিয়ে যাওয়ার কথা। কাপড়ের আড়ালে দর্শক তা দেখতেও পাবে না, আর তারপর তলোয়ার চালিয়ে দেখানো হবে 4 টুকরো করা হলো বাক্সকে, আর সবশেষে আবার সেই বাক্সকে জুড়ে দিয়ে নিচটা কাপড় দেওয়া হয়। সেই কাপড়ের আড়ালে ম্যাজিশিয়ান আবার ঢুকে পড়ে সেই বাক্সের মধ্যে, আর অক্ষত বেরিয়ে আসে। এটাই হলো ম্যাজিক, যা আমরা করে আসছি। সব ঠিকই চলছিল, বাবা শুয়ে পড়তেই কাপড় দিয়ে নিচটা ঢাকা হলো, আর তার ঠিক 30 সেকেন্ড পর দিদি মানে মৈত্রী তলোয়ারটা বাক্সের উপর মারে, আর তারপরই বাবার চিৎকার শুনতে পাই। দিদিও চিৎকার করে ওঠে। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। আসলে দিদি যে বাবার ওপরে তলোয়ারটা চালিয়েছে এটা অনুভব করতে পেরেই হয়তো ও চিৎকার করেছে, আর তারপর দেখা গেল ঠিক তাই হয়েছে। বাক্স খুলতেই দেখি বাবা নেই। সরি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, তবু আমাদের তো তদন্ত করতেই হবে। প্লিজ একটু নিজেকে সামলে নিয়ে উত্তরগুলো দিন। হ্যাঁ, যেটা বলছিলাম, তার মানে উনি নিচ দিয়ে বেরিয়ে যেতে পারেননি, তাই তো? কিন্তু কেন? সেটাই তো আশ্চর্য হচ্ছি ম্যাডাম, কি করে এটা মিস করলো বাবা। এটা হবার কথাই নয়, বিশ্বাস করুন। কিছু
একটা গন্ডগোল হয়েছে নিশ্চয়ই, যেটা আমরা সত্যি সত্যি ধরতে পারছি না। চিন্তা করবেন না, আমরা আছি তো, ঠিক ধরে নেব। মানে আসলে কি হয়েছে ঠিক সবটা জেনে যাব। আর ম্যাডাম তো আছেনই, দ্য গ্রেট লাবণ্য সেন। রানা, একটু কম কথা বলো অ্যান্ড লেট মি ফিনিশ। মৈনাকবাবু, তাহলে বলছেন মৈত্রেয়ী দেবীর কোনো দোষ নেই, তাই তো? মৈনাক কিছু বলার আগেই পাশ থেকে আর একজন বলে উঠল, অফকোর্স ও ইনোসেন্ট। আরে মারার হলে এইভাবে সবার সামনে কেউ মারে নাকি? এ তো জানাই কথা, দোষ ওর ওপরেই পড়বে। আপনি কি ওনার হাজব্যান্ড? নিজের পরিচয়টা তো দেবেন। সরি ম্যাম, হ্যাঁ আমি ওর হাজব্যান্ড কুশল মিত্র। ওকে, তাহলে মিস্টার মিত্র, আপনি নিজেই স্বীকার করছেন যে দোষ ওনার ওপরেই পড়বে, তাই তো? ম্যাম আমি সেটা বলতে চাইনি, আমি তো বলছিলাম যে... থাক, আর বলতে হবে না। আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পেরেছি। আর আমিও এটাই মনে করি যে এভাবে কেউ মার্ডার প্ল্যান করে না, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে স্টেজে আরও যারা ছিলেন, মানে সহায়তাকারীরা, তাদের সবাইকে প্লিজ ডেকে পাঠান, ওনাদের সাথে কথা বলা দরকার। ইয়েস ম্যাডাম, আমি ওদের ডেকে আনছি। তবে তবে ওরা খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক, কিন্তু দোষ না করে থাকলে আর ভয় কিসের? কি ম্যাডাম, ঠিক বললাম তো? এক্সট্রা কথা। এনিওয়ে, আপনি মৈনাকবাবুর স্ত্রী নিশ্চয়ই? হ্যাঁ, আমি শ্রীময়ী ঘোষাল। ওকে, আচ্ছা শ্রীময়ী, ঘটনাটা যখন হলো তখন আপনি কোথায় ছিলেন? আমি আর কুশলদা তো ফার্স্ট রোতে ভিআইপি সিটে বসেছিলাম। বাহ, তাহলে তো সবটা পরিষ্কার দেখেছেন নিশ্চয়। হ্যাঁ দেখলাম তো। দিদিভাই মানে মৈত্রেয়ী তলোয়ারটা মারতেই বাবা ভিতর থেকে চিৎকার করে উঠলেন। আমি খুবই অবাক হয়েছিলাম। দর্শকরা না বুঝলেও আমরা তো জানি এই চিৎকার ম্যাজিকের অংশ নয়, বাবার এভাবে চিৎকার করার কথাই না। তাও আমরা কেউ ভাবতে পারিনি যে এমন কিছু ঘটেছে। এরপর দিদিভাইয়ের চিৎকার শুনে আমার বুকটা একেবারে ধড়ফড় করতে শুরু করলো। তারপর গিয়ে যা দেখলাম, আমি তো এখনো ভাবতে পারছি না ম্যাম। বুঝতে পারছি কতটা শখে আছেন আপনারা। আচ্ছা, আপনাদের সহায়তাকারীদের তো নিশ্চয়ই সব বলা থাকে, তাদের কোনো গাফিলতি হয়নি তো? পর্দার আড়ালে কি হয়েছে তা তো আর আমাদের জানার কথা নয় ম্যাডাম। আমরা যা দেখেছি শুধু সেইটুকুই বলতে পারি। ওরা তো সব টাইমিং জানে, সেই বুঝেই সবটা করে। কি হলো কে জানে। এই নিয়ে আর আপনাকে ভাবতে হবে না, ওরা তো আসছেই, আমরা জেনে নেব। দুজন সহায়তাকারী লাবণ্যর সামনে ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। আচ্ছা, আপনাদের মধ্যে মোহিত ঘোষালকে ওই বাক্স থেকে সরানোর দায়িত্ব কার হাতে ছিল? দুজনেই চুপ করে রইল, ভয়ে যেন কাঁপছিল ওরা। এ কি, আপনারা তো ভয়ে কাঁপছেন? আরে এত ভয়ের কি আছে? আপনারা তো আর মার্ডারটা করেননি। হ্যাঁ, হতে পারে আপনাদের দিয়ে কেউ করিয়েছেন। রানা, এভাবে বলো না, ওরা এমনিতেই ভয় পেয়ে আছে, হতেই পারে ওরা ইনোসেন্ট। আচ্ছা, তো আমার প্রশ্নের উত্তরটা দিন, কে ছিলেন দায়িত্বে? মৈনাক ওদের চুপ থাকতে দেখে বলল, গোপা আর রতনদা দুজনেই। বাক্সটা ঢেকে নেওয়ার পরেই তাড়াতাড়ি ওরা বাবাকে সরিয়ে আনতো বাইরে। তখন কি করছিলে তোমরা গোপা? আর রতনদা, তুমি তো এত পুরনো লোক, কোথায় আটকালো বলো তো? আমরা তো রেডি ছিলাম মৈনাকদা, সেকেন্ডের মধ্যে কি যে হয়ে গেল বুঝতেই পারলাম না তো। হ্যাঁ মৈনাকদা, বিশ্বাস করো, স্যারকে যেই বাক্সতে আটকে দিল, আমরা দুজনেই প্রতিবারের মতোই তৈরি ছিলাম স্যারকে সরিয়ে আনার জন্য। আর 30 সেকেন্ডও সময় নিতেন দিদিমণি, তার মধ্যে স্যার অনায়াসে বেরিয়ে যেতেন। কিন্তু কিন্তু কি যে হলো, স্যার বেরোলেনই না। আমরা ভাবলাম হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, আর 2 সেকেন্ডের মধ্যেই তো ঘটনাটা ঘটে গেল। বিষয়টা যে দেখবো তার তো সুযোগই পেলাম না। কিন্তু কিন্তু বাবা ঠিক সময় মতো বেরোতে পারলো না কেন? আমি তো কোনো কারণ দেখছি না। এটা এটা নিশ্চয়ই তোমাদেরই কোনো চাল হবে, তাই না? তোমরাই তো ওই বাক্সের দায়িত্ব থাকো। কিছু তো করেছো তোমরা। ইন্সপেক্টর ম্যাম, আপনি ওদেরকে অ্যারেস্ট করুন। মেবি ওদের এতে হাত আছে। না না, এভাবে এভিডেন্স না পেয়ে কাউকে অ্যারেস্ট করা যায় না, সরি। কিন্তু এখানে উপস্থিত সবাই, এমনকি আপনিও, আমার বিশেষ লিস্টে থাকবেন, মানে জেরা করার জন্য আর কি। যে কোনো সময় আবার ডেকে পাঠাতে পারি। আপাতত চললাম, বডি পোস্টমর্টমে যাচ্ছে,
রিপোর্ট এলে জানাবো। আর মিসেস মৈত্রী একটু ঠিক হলে জানাবেন অবশ্যই। ওনার বয়ানটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করি বুঝতেই পারছেন কেন বলছি। তাহলে রানা, লেটস গো। গাড়িতে যেতে যেতে রানা বলল, আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে, মানে কে মেরেছে জাদুকরকে? ওনার মেয়ে, নাকি ওকে মোহরা করে অন্য কেউ স্বার্থসিদ্ধি করছে? মেবি ওনার কাছেরই কেউ। এই পয়েন্টটা ভালো বলেছ, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু কে হতে পারে? ঘোষালবাবুর জামাই, বৌমা, নাকি মইনা? এদের সবার দিকেই নজর রাখতে হবে ম্যাডাম। আর জাদুকরের স্ত্রী, মানে ওনার সঙ্গেও তো কথা বলতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই বলতে হবে, কিন্তু আগে মৈত্রীর সাথে কথা বলা দরকার। ইয়েস ম্যাডাম, কিন্তু আমি তো ভাবছি যে ও সত্যি ট্রমায় আছে নাকি ভান করছে, মানে মেবি সব ড্রামা। আচ্ছা, তুমি কি এটা বলতে চাইছো যে অ্যাকচুয়ালি আমিও এটাই ভাবছি, জানো, হতেই তো পারে যে ও নিজেই সবটা প্ল্যান করে ঘটিয়েছে। এক্স্যাক্টলি ম্যাডাম, আমিও এটাই বলতে চাইছিলাম। আগে কথা বলি, এখন তো এভাবে কিছু বলা যায় না। আর মজার কথা কি জানো, এই যে আমরা এত কিছু আলোচনা করছি, এটা না জেনেই যে কেসটা আমাদের হাতেই দেওয়া হবে কিনা। দেখা যাক, স্যারকে আগে রিপোর্ট দিই। থানায় গিয়ে ওসি সৌমেন লাহিড়িকে কেসটা বিস্তারিত জানালো লাবণ্য। এ তো গন্ডগোল কেস। আমি চাই তুমি এটা সলভ করো লাবণ্য, আর তোমাকে অ্যাসিস্ট করুক আমাদের নিউ এএসআই অতসী দত্ত। রানা পাশে দাঁড়িয়েছিল। ওসির এমন সিদ্ধান্ত শুনে বলে উঠল, এ কি স্যার, আমাকে বাদ দিচ্ছেন যে? না না, তুমি তো আছোই রানা, তুমি না থাকলে হয় দ্য গ্রেট রানা প্রতাপ। ওটা এমনি জাস্ট বলিনি, তোমার সাথে আর একজনকে অ্যাড করলাম, এই আর কি। মেয়েটা নতুন জয়েন করেছে, এক্সপিরিয়েন্স নেই, ওকেও তো কাজ শিখতে হবে, তোমাদের সাথে থেকে শিখুক। ওকে স্যার, তা সে কোথায় এখন? আজ তো তাড়াতাড়ি চলে গেছে, কাল সকালে আসলে ওকে সব বুঝিয়ে দিও। ওকে স্যার, আমি তাহলে এই কেসটার ফাইল রেডি করে নিই। ম্যাডাম, আমিও হেল্প করবো আপনাকে, চলুন। এদিকে মৈনাক ঘোষাল বাড়িতে ঢুকতেই তার মা মৌসুমী কান্নায় ভেঙে পড়লেন। মাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো মৈনাকও। তারপর কিছুটা সামলে নিয়ে বলল, যেটা হয়েছে সেটা তো আর আমি বদলাতে পারবো না মা। বাবাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনতেও পারবো না। কিন্তু মা, আমি তোমায় কথা দিলাম, অপরাধী কিন্তু পার পাবে না, শাস্তি সে পাবেই। কিছুতেই তাকে আমি ছাড়বো না। আর তোমাকেও শক্ত হতে হবে মা, নয়তো এই লড়াই যে আমরা লড়তে পারবো না। যাই হয়ে যাক, বাবাকে জাস্টিস দিতেই হবে মা। কাকে শাস্তি দিবি তুই? হ্যাঁ, নিজের দিদিকে? আর কার বিরুদ্ধে লড়তে বলছিস আমাকে? মা হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে লড়বো আমি? হ্যাঁ, না মা, না, দিদির কথা বলছি না। আরে দিদিকে তো ফাঁসানো হয়েছে, পুরো প্ল্যান করে সাজানো হয়েছে সবটা। কি বলছিস কি তুই? তাহলে কি তুমি এটা বিশ্বাস করো যে দিদি এ কাজ করতে পারে? না না, কিছুতেই না। ও ও কেন ওর বাপিকে মারবে? আর আর টুকাই তো বাপি অন্ত প্রাণ, তুইও। কিন্তু তুই কি বলতে চাইছিস সেটা তো খুলে বল। কে ফাঁসিয়েছে টুকাইকে, আর কেন? বাবা না থাকলে যাদের লাভ। মা, কেউ আসছে এদিকে, আমি পরে এই বিষয়ে কথা বলবো তোমার সাথে। এমনিতেও যতক্ষণ না প্রমাণ হচ্ছে এসব বলা বৃথা। আচ্ছা আচ্ছা, টুকাই কোথায়? আর আর বৌমা, কুশল, ওরা কোথায়? দিদি তো প্রচণ্ড ট্রমায় আছে, ডক্টর ডেকেছিলাম ওখানেই। ডক্টর বললেন প্রপার রেস্ট দরকার, প্রচণ্ড শকড, পালস রেট অত্যন্ত হাই। দিদিকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে আমরা। শ্রীময়ী আর কুশলদাও রুমে রেস্ট করছে।
আমরা সবাই খুব ডিস্টার্ব মা। আর আমি তো ভাবছি যে কাল কি হবে। একই দিদির এই অবস্থা, এই সিচুয়েশনে যদি দিদিকে... কি হলো, চুপ করে গেলি কেন? দিদিকে কি বল। না না থাক, তুমি শুয়ে পড়ো মা, সকাল হোক দেখা যাবে। কিন্তু সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে মা। কি যে বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। যাক গিয়ে, যা ঘরে গিয়ে তুইও শুয়ে পড়। আচ্ছা তাতান, তোর বাবার শরীরটাকে কাঁটা ছেঁড়া করা হবে তাই না? হ্যাঁ, তা তো হবেই মা, এটা তো নিয়ম। খুব কষ্ট পাবে রে মানুষটা, যে নাকি একটা আঙুল কেটে গেলে রক্ত দেখতে পারতো না, একটুও ব্যথা সহ্য করতে পারতো না, তাকে তাকে আজ এইভাবে... বাবার দেহে তো আর প্রাণই নেই মা, এখন আর কষ্ট পাবেন না। তবে ওই এক মুহূর্তেই অনেক কষ্ট পেয়েছেন, যখন ওই তলোয়ারটা বাবার গলায়... না না না, আমি আর এসব শুনতে পারছি না তাতান, বুক ফেটে যাচ্ছে আমার। চুপ কর, চুপ কর। অবশ্য আমার মেয়েটাকে তো এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। উফ, কি ভয়ঙ্কর অবস্থা তাহলে ওর, নিজের বাপিকে নিজের হাতে। হায় ঈশ্বর! মা, তুমি আর এসব ভেবো না প্লিজ। আমাদের এখন অনেক স্ট্রং থাকতে হবে, অনেক। দিদিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে তাড়াতাড়ি। আর শোনো, কাল বিকেলের মধ্যেই হয়তো বাবার বডি চলে আসবে। দেখা যাক রিপোর্টে কি আসে। নাও এবার শুয়ে পড়ো। পরের দিন সকালে লাবণ্য আর রানা কেসটা নিয়েই আলোচনা করছিল। তখনই এএসআই অতসী দত্ত এসে দরজায় নক করে বলল, মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম, বাট হু আর ইউ? ম্যাম, আমি এএসআই অতসী দত্ত। ও ইয়া, ভালো হলো তুমি চলে এসেছো। ওপস, সরি, প্রথম দেখাতেই তুমি বলে ফেললাম। আমার হ্যাবিট বলতে পারেন, কাউকে সহজে আপনি বলতে পারি না। না ম্যাম, ইটস ওকে। আর তাছাড়া আপনি আমার চেয়ে বয়সেও বড় আর পোস্টেও। সো প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। তাহলে বসো, কেসটা বুঝিয়ে বলছি। তোমার ভাগ্যটা ভালো না খারাপ জানি না, প্রথমেই একটা জটিল কেস দিয়ে কাজ শুরু করছো। এটা আপনার সাথে আমার প্রথম কেস, এটাই তো আমার প্রাপ্তি। আর তাছাড়া আপনি আমার আইডল। বাহ বাহ, হয়েছে। আর ম্যাডামকে পড়াতে হবে না, ভালো কাজ করো, ম্যাডাম এমনি ইমপ্রেস হবেন। হয়েছে, তোমাকে আর ওকে জ্ঞান দিতে হবে না। আগে নিজে ভালোভাবে নিজের কাজটা করো। যেটা বললাম, বৌমা আর জামাই, কি যেন নাম ওদের? আগে ম্যাডাম কুশল আর শ্রীময়ী। হ্যাঁ ম্যাডাম, আমার মাথায় আছে, আমি ওদের ওপর নজর রাখার ব্যবস্থা করছি। আর মৈনাক আর মৌসুমীর ওপরেও কিছু লোক লাগাচ্ছি ওদের পিছনে। বেশ, তাহলে এখনই কাজে লেগে পড়ি। আপনারা কথা বলুন, আমি আসি। লাবণ্য অতসীকে সবটা বুঝিয়ে বলার পর অতসী বলল, ম্যাম, ওই স্টেজের সমস্ত কিছু একবার খতিয়ে দেখা উচিত। বাহ, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট। তাহলে কি তোমার এটাই মনে হচ্ছে যে ম্যাজিক দেখানোর কোনো সরঞ্জামের মধ্যে এই প্রবলেম ছিল? মেবি ম্যাম, না মানে মেবি আই এম রং, জানি না, মনে হলো। আরে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। যখন যা মনে হবে ফিল ফ্রি টু শেয়ার উইথ মি, এতে তদন্তেরও হেল্প হবে। আর যেটা বললে ঠিকই বলেছ, আমি এটাই ভাবছি শুধু, কোথায় গণ্ডগোল থাকতে পারে? এই বাক্সে, নাকি পর্দায়, নাকি... যাই হোক, আগে পোস্টমর্টম রিপোর্ট আসুক। আচ্ছা,
তুমি মোহিত ঘোষালের সমস্ত ডিটেলস আমাকে রিপোর্ট করবে, ওকে? ওর ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে ওর প্রিয় অপ্রিয় বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার লিস্ট চাই আমার। এত বড় ম্যাজিশিয়ান, না জানি কত শত্রু থাকবে। আর আমি কয়েকটা নাম্বার দিয়ে দেবো, তাদের কল লিস্টটাও চেক করবে। কি কাজটা পারবে তো? না পারলে বলো, রানা কি বলবো? নো নো ম্যাম, প্লিজ, আই ডু। বেশ, তাহলে শুরু করে দাও এখনই। আর কোথাও কোনো অসুবিধা হলে এসআই রানার সাথে কথা বলে নিই। একটু এক্সট্রা কথা বলে, তবে মানুষটা খারাপ নয়, কাজও ভালো করে, তোমাকে পূর্ণ সহযোগিতা করবে। আচ্ছা, আমি একটু অন্য কাজে বেরোচ্ছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে আমাকে জানিও। বিকেলের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট এলো। ওদিকে মোহিত ঘোষালের বডি ঠিক সময় পৌঁছে গেল তার বাড়িতে। সারা বাড়ি কান্নায় ভরে উঠল। মৈত্রীর এতক্ষণে যেন হুঁশ ফিরল। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে, আর মুখে বলতে লাগলো, ভাবি, ও ভাবি, আমি তো তোমায় মানিনি গো ভাবি। কি করে হলো এটা ভাবি? কি করে? ও ভাবি, ওঠো না, ম্যাজিক দেখাবে না ভাবি? দর্শকরা তো বসে আছে, দেখো। ও ভাবি, ও ভাবি, ও ভাবি, ভাবি। মৈত্রীকে শান্ত করল মৈনাক। তারপর শেষ যাত্রার প্রস্তুতি নেওয়া শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই শ্মশানের পথে রওনা দিল অন্যান্য লোকজনকে সাথে নিয়ে কুশল ও মৈনাক। মৈত্রী মাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছিল। অনেক কষ্টে ওকে শান্ত করা হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একে একে সবাই চলে গেল। মৈত্রী, তার মা মৌসুমী আর শ্রীময়ী তিনজনে বসেছিল বসার ঘরে। তবে কারোর মুখেই কোনো কথা নেই। প্রায় রাত 10টার সময় ইন্সপেক্টর লাবণ্য সেন তার টিমকে নিয়ে এলেন ঘোষাল বাড়ি। কলিং বেল বাজতেই বাড়ির সহায়িকা দরজা খুলে দিল। আমি ইন্সপেক্টর লাবণ্য সেন, আমাদের মৈত্রী ম্যাডামকে দরকার, প্লিজ ডেকে দাও। এরপর লাবণ্য বাড়ির সহায়িকার সাথে বসার ঘরের বাইরে এসে নক করল। এক্সকিউজ মি, আসতে পারি? তিনজনেই চমকে উঠে তাকালো। শ্রীময়ী যেন ভয় পেয়ে বলে উঠল, আপনি এই সময় এখানে? কি ব্যাপার ম্যাম? আপনার শ্বশুরমশাইয়ের অপরাধীকে অ্যারেস্ট করতে এসেছি। সে কি, এখানে কেন? এখানে তো কেউ নেই আমরা ছাড়া। আপনাদেরই তো দরকার ম্যাডাম, মানে আপনার মেয়েকে, মিসেস মৈত্রেয়ী মিত্র। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সে কি, কেন? ও কি করেছে? ও তো মারেনি, এটা আপনিও জানেন। দেখুন, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা ওই তলোয়ারের আঘাতেই হয়েছে। আর যেহেতু মৈত্রের হাতেই তলোয়ারটা ছিল, তাই ওনাকে তো অ্যারেস্ট করতেই হবে আমাদের। আই এম ভেরি সরি ম্যাম, বাট উই আর হেল্পলেস। অ্যান্ড প্লিজ কোঅপারেট মিসেস মৈত্রী। মৈত্রী একটাও কথা না বলে মাথা নিচু করে এগিয়ে এসে বলল, চলুন ম্যাম, আমি তৈরি। মা, ডোন্ট ওয়ারি, আমি ঠিক ফিরে আসব। আর এই ম্যামই সসম্মানে আমাকে মুক্তি দেবেন। আর যে আসল অপরাধী, সেও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কি ম্যাম, ঠিক বলেছি তো? একেবারেই তাই। আপনি যদি ইনোসেন্ট হন তাহলে নিশ্চয়ই মুক্তি পাবেন, আর আসল অপরাধীকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। এনিওয়ে, আপনাদের এরকম একটা দুঃখের মুহূর্তে এভাবে বিরক্ত করতে এলাম। সরি এগেইন, বাট ডিউটি ইজ আ ডিউটি। চলুন মৈত্রী। মৈত্রী নিজেকে অনেকটাই সামলে নিয়েছিল। পুলিশ কাস্টাডিতে গিয়েও আপসেট থাকলেও স্বাভাবিক আচরণই করছিল সে। তবে ডিনার সে করল না, বলল খিদে নেই। তারপর চেয়ারে বসেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঠিক রাত 12টায় লাবণ্য এসে বসলো মৈত্রীর সামনে। সরি, একটু ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি, বাট ইটস আর্জেন্ট। মৈত্রী ধরফরিয়ে উঠল, চোখটা মুছে মাথাটা তুলে বলল, ইটস ওকে, বলুন। একটু চোখটা লেগে গিয়েছিল জাস্ট, সরি। বলুন আপনি।
আরে আপনি সরি কেন, মানে 12টা বেজে গেছে, ঘুম তো পাবেই, ইটস ন্যাচারাল। তবে ডিনার করলেন না যে? আমার বাপির চিতা হয়তো এখনো ঠান্ডাও হয়নি ম্যাম। আমার গলা দিয়ে কি কিছু নামবে? সরি, তবে একটু পরে খেয়ে নেবেন, কারণ না খেয়ে কোনো প্রবলেম দেখা দিলে আবার আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দোষ হবে। এনিওয়ে, এবার বলুন তো এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল? মৈত্রী একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করলো। প্রতিবারের মতোই কালও সব শেষে বাপি তার বিখ্যাত ম্যাজিক দেখাতে শুরু করলেন। সব ঠিকই এগোচ্ছিল, ঠিক যেভাবে টাইমিং বলা আছে সেই মতোই সব হচ্ছিল। বাপি ওই বাক্সে শুতেই ঠিক যেমন 30 সেকেন্ড অপেক্ষা করতে হয় তাও করেছি। তারপর যে বাক্সে তলোয়ারটা মারলাম, ফিল করলাম যেন ওটা বাপির দেহে গিয়ে লেগেছে। ঠিক তাই ভেতর থেকে চিৎকার করে উঠল বাপি। দর্শকরা হয়তো ভাবছিল ওই চিৎকার ম্যাজিকেরই অংশ, সবাই বাকরুদ্ধ হয়ে দেখছিল। আর আমি বাপির চিৎকার শুনেই যেন নিশ্চিত হলাম কিছু একটা অঘটন ঘটেছে। আর তারপর ইটস ওকে, তারপরে সবটাই শুনেছি, শুধু আপনার অভিজ্ঞতাটা শোনার দরকার ছিল। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার বাপি আসল তলোয়ার ব্যবহার করতেন কেন? না মানে যতই টাইমিং অনুযায়ী আপনারা কাজ করুন না কেন, এটা তো খুবই রিস্কি। এই দেখুন, যদি আজ একটা নকল তরবারি থাকতো তবে তো ওনাকে আর এভাবে প্রাণ দিতে হতো না। এই বিষয়ে আমরা বাপিকে অনেক বুঝিয়েছি, শুনতই না। সব কিছুই অরিজিনাল চাই তার, সবটাই দর্শকের চোখে রিয়েলিস্টিক দেখতে লাগা চাই। তলোয়ারটা চালিয়ে চালিয়ে দর্শককে দেখিয়ে দিতেন যে ওটা আসল, যাতে দর্শক আরও মুগ্ধ হয়, রিয়েল ফিল পায়। ওনার স্বপ্নই পূরণ হলো, তাহলে সবটাই রিয়েলিস্টিক হয়ে গেল, একেবারে লাইভ স্ট্রিমিংয়ে। এমন অভিনব মার্ডার বোধ হয় আজ অব্দি হয়নি। বলুন, আপনি খিল্লি করছেন ম্যাম? আর আমাদের এক নিশানায় সব শেষ হয়ে গেল ঘোষাল পরিবার। সরি, বাট এটা খিল্লি নয়, সত্যি এমন ঘটনা অভিনব। এনিওয়ে, আপনি তাহলে বলছেন যে জাস্ট খেলা দেখাতেই আপনি তলোয়ার চালিয়েছিলেন, আর যেটা হলো একেবারেই অঘটন। অবশ্যই তাই, কিন্তু আমি ভাবছি বাপি এতটা সময় পেয়েও সরে গেল না কেন? আর রতনদা, গোপা, ওরাই বা কি করছিল? ওনাদের সাথেও কথা হয়েছে, আর আপনার মতোই ওনাদেরও একই বক্তব্য, কিছুই বুঝতে পারেনি ওরা। আর আপনার মতোই শকটা এই ঘটনায়। তাহলে হলোটা কি? কেউ কি ষড়যন্ত্র করলো? আসলে ওনার শ্বাসনালীতে ক্লোরোফর্ম পাওয়া গেছে, হয়তো তাই উনি জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু এবার প্রশ্ন হলো, কিভাবে, কখন ক্লোরোফর্মটা পুশ করেছে? বাক্সের ভিতরে যাবার আগে পর্যন্ত তো উনি স্বাভাবিক ছিলেন, তাহলে কিভাবে ঘটলো এটা? এনিওয়ে, দেখছি ব্যাপারটা। আচ্ছা, কেউ কি আছে আপনার সন্দেহের তালিকায়? ঘোষালবাবুর শত্রু আছে কি কেউ? সে তো আছেই, বাপির এক বন্ধু আছে, অরূপ রায় আঙ্কেল। খুব হিংসে করে বাপিকে। আর কদিন ধরে আমার বৌদির সাথেও বাপির সম্পর্ক ভালো যাচ্ছিল না। বাপির বারণ সত্ত্বেও বৌদি ম্যাজিক শো করত, এই নিয়েই অশান্তি চলতো মাঝে মাঝেই। শেষে বাপি একদিন বলেছিল সব বন্ধ করে দেবে, যেভাবেই হোক বৌদিকে জাদুবিদ্যার থেকে সরিয়ে আনবে। কিন্তু কেন, কি অসুবিধা? পুরো ফ্যামিলি যখন একই পেশার, তখন তো অসুবিধা হওয়ার কথা না। আসলে বাপি চাইছিল বৌদি ও দাদা এবার বেবি প্ল্যান করুক, যেটা কাজ থেকে ব্রেক না নিলে তো সম্ভব নয়। আর বৌদি এখন সেটা চাইছিল না। ওকে, কিন্তু এই কারণে কি খুন করা সম্ভব? বৌদির কাছে ম্যাজিক দেখানোর কাজটা ফার্স্ট প্রায়োরিটি। সেখানে যখন এভাবে বাধা পাচ্ছিল, কি জানি, বলা যায় না কিছুই। তবে প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে এসব বলতে চাই না আমি। ইটস ওকে। আর কোন আঙ্কেলের কথা যেন বললেন, একটু বিস্তারিত বলবেন প্লিজ।
অরূপ আঙ্কেল বাপির ছোটবেলার বন্ধু হলেও বরাবরই বাপির সাথে কম্পিটিশন করেছেন উনি, আর তাতে সবসময় বাপি এগিয়ে গেছে। পেশাটাই যে আলাদা, তবে পজিশনে বাপি এগিয়ে থাকতো। আঙ্কেল একজন যাত্রা আর্টিস্ট, গ্রামে গঞ্জে ছাড়া তো আর যাত্রাপালা চলে না। এদিকে ম্যাজিক শহর বা গ্রাম সব জায়গাতেই এখনো জনপ্রিয়। আঙ্কেলের মনে প্রচণ্ড ক্ষোভ ছিল এ নিয়ে। আচ্ছা, এই ক্ষোভ থেকে কি এরকম একটা মার্ডার প্ল্যান করা সম্ভব বলে আপনার মনে হয়? আমার মাথায় কিচ্ছু আসছে না ম্যাম। যা যা সন্দেহজনক মনে হলো সব বললাম, মোটিভ আছে দেখেই বললাম। এবার আপনি প্লিজ তদন্ত করে সবটা বের করুন। আমি নিজের মাথায় নিজের বাপের মৃত্যুর কলঙ্ক নিতে পারছি না ম্যাম। প্লিজ প্লিজ আমার এই কলঙ্ক আপনি মুছে দিন, প্লিজ ম্যাম, প্লিজ। দেখুন, আপনি যদি সত্যিই কিছু না করে থাকেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার এই কলঙ্ক খুঁজবেই। আর জেনে রাখবেন, আসল অপরাধীকে খুঁজে পেতে বেগ পেতে হলেও সে নিস্তার পাবে না। আসলে দুটো প্রশ্ন আসছে, শুধুই মার্ডারটা কে করেছে তা নয়, কিভাবে করেছে, এটাই মোস্ট চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি প্লিজ অন্তত হালকা মুড়ি বিস্কিট খেয়ে নিন, আপনার শরীর তো এমনিতেই ভালো নয়। নো ম্যাম, থ্যাঙ্কস, অ্যান্ড নাও আই এম ফাইন। আর প্লিজ এভাবে রিকোয়েস্ট করবেন না, আমার সত্যিই কিচ্ছু মুখে দিতে ভালো লাগছে না। বেশ, আপনি তাহলে রেস্ট করুন, কাল আবার কথা হবে। নিজের চেয়ারে গিয়ে বসল লাবণ্য। চোখ বন্ধ করে কিছু যেন ভাবছিল সে। তখনই কারোর কথায় চোখ খুলে তাকালো। কি এত ভাবছেন ম্যাম? এবার অন্তত একটু রেস্ট নিন। তা ঠিক। কাল থেকে আমরা দুজনেই বাড়ি যাইনি, চলো যাওয়া যাক। আপাতত আজ রাতে আর কোনো কাজ নেই, আবার কাল থেকে অনেক কাজ, বুঝলেন? অরূপ রায়ের সাথে কথা বলতে হবে, এছাড়া আরও দুজনের সাথে কথা বলা দরকার। কারা ম্যাডাম? মোহিত ঘোষালের স্ত্রী আর বৌমা। মোহিত ঘোষালের বৌমা? তার সাথে তো আগের দিন কথা বললেন। যেটা আর কোথায় করলাম, সে তো নর্মাল কনভারসেশন। এনিওয়ে, এছাড়াও কুশল আর মৈনাককেও নজরে রাখতে হবে। মৈনাক? না মানে কুশল ঠিক আছে, ও জামাই, কিন্তু মৈনাক তো... দেখো, সবাইকেই সন্দেহের তালিকায় রাখছি, বলা তো যায় না কে কিভাবে ঘটিয়েছে সবটা। ওর ওই জটিল কেস, বুঝলে, ফরেন্সিক টিমের সাথে কথা বলতে হবে কাল। আমি তো এটাই বুঝতে পারছি না যে ক্লোরোফর্মটা কিভাবে, কোথায় আর কখন দেওয়া হয়েছিল। যাই হোক, ক্রাইম সিন নিশ্চয়ই আজ এক্সাম করা হয়ে গেছে, মানে ওই স্টেজের সব জিনিসপত্র আর চারপাশটা। আমার বিশ্বাস ওখানে কিছু একটা পাওয়া যাবেই। ইনফ্যাক্ট অতসীও এটাই বলছিল। আরে আমিও তো বলতাম ম্যাডাম, কিন্তু অতসী চান্সই দিল না। এত ইটস ওকে। অতসীকে আজ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, কাল ওকে নিয়ে ঘোষাল বাড়ি যাব সকালে। আর তুমি এই সাসপেক্ট লিস্টের স্পাই করার বিষয়টা স্টার্ট করেছো কি এখনো? হ্যাঁ ম্যাডাম, একদম লোক লাগিয়ে দিয়েছি। ওরা আমার কথা মতোই কাজ করছে। কিছু সন্দেহজনক দেখলেই ফোন করতে বলেছি। বাহ, গুড। আচ্ছা, ডিনার করেছো তো? ইয়েস ম্যাডাম। আর আপনি? আমার ভালো লাগছে না, বাড়ি গিয়ে বিস্কিট জল খেয়ে শুয়ে পড়বো। সে কি, কেন ম্যাডাম? শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু নয়, এমনি আর কি। কিন্তু ম্যাডাম, আবার সকালে উঠেই কাজ, কিছু তো খাওয়া উচিত, নয়তো... উফ রানা, বড্ড বক বক করো, এবার চলো প্লিজ। লাবণ্য আর রানা বাড়ি চলে গেল। ঘড়িতে তখন রাত 1টা। পরের দিন বেলার দিকে লাবণ্য আর অতসী ঘোষাল বাড়িতে গেল। মৌসুমী ঘোষাল তখন বাড়িতে একাই ছিল। লাবণ্যদের চা দেওয়া হলো, তারপরই প্রশ্ন পর্ব শুরু করলো লাবণ্য। মিসেস ঘোষাল, আমি প্রথমেই জানতে চাই আপনার এই মার্ডার সম্পর্কে কি মতামত। মানে আপনি সত্যিই কি মানেন না যে মৈত্রী কাজটা করতে পারে? আর যদি অন্য কেউ করে থাকে তবে কার দিকে আঙুল তুলবেন? টুকাই যে এই কাজ করতেই পারে না এ বিষয়ে আমি নিশ্চিত, আর ওর কোনো মোটিভও তো নেই ম্যাডাম। কিন্তু বাকিদের বিষয়ে আমি নিশ্চিত নই। এই কুশল বা বৌমা, এদেরকে আমি একটুও বিশ্বাস করি না। আপনার মেয়ে অবশ্য শ্রীময়ীর কথা বলেছে, তবে কুশল কেন? কুশল প্রথম থেকেই ঘর জামাই হয়েই আছে। আমার বা টুকাইয়ের বাবার ইচ্ছে ছিল না যে
এরকম চরিত্রের লোক আমাদের বাড়ির জামাই হোক যে কিনা নিজের বাড়িতে রেখে নিজের বউকে খাওয়াতে পড়াতে অবধি পারে না। এভাবে পরনির্ভরশীল হয়ে বাঁচা আমাদের কাছে জাস্ট অস্বস্তিকর। তবু টুকাইয়ের মুখ চেয়েই আমরা রাজি হয়েছিলাম। বিয়ের পর থেকে এমনি সব ঠিকঠাকই আছে, কিন্তু কিন্তু ছেলেটার না খুব লোভ, কখনোই নিজের রোজগারেও খুশি নয়, সব সময় শ্বশুরের টাকায় নজর। টুকাইটা সরল, এসব বোঝে না, কিন্তু আমি সব নোটিস করি। হি ইজ নট আ জেনুইন পারসন। তাই বলে কুশল মিত্র তার শ্বশুর মশাইকে মার্ডার করবেন? না মানে মোটিভটা ঠিক পরিষ্কার হলো না। আমার স্বামীর সম্পত্তির 30% মৈত্রেয়ীর নামে, কুশলের নামে আলাদা করে কিছু নেই, আর তাতেই ওর রাগ। তবে মৈত্রেয়ী যা পাবে সেটা তো ওরও, বলুন। আর এই 30 ভাগ তো কিছু কম অংশ নয়, তাও ধরে রাখুন কয়েক কোটি তো হবেই। কিন্তু ওর বক্তব্য ওকে কেন আলাদাভাবে দেওয়া হবে না, কি জানি, সেই রাগেই হয়তো। ইন্টারেস্টিং। বেশ, সোনাকে তাহলে আরও স্পেশাল নজরে রাখতে হবে দেখছি। আচ্ছা, আর কেউ? এই অরূপ রায়, আপনার স্বামীর যে বন্ধু, তার ব্যাপারে কি বলবেন? আপনার মেয়ে কিন্তু ওনার কথা বলেছেন। ও তো খুবই শয়তান। আগে অন্যরকম ছিল, তবে ইদানিং দেখতাম টুকাইয়ের বাবাকেও সহ্য করতে পারতো না যেন। কোনো ইনসিডেন্ট যেটা এটা একটু পরিষ্কার হলো আপনার কাছে? হ্যাঁ, বলছি। ইনফ্যাক্ট অনেকগুলোই আছে। একবার একটা সাকসেসফুল ম্যাজিক শোয়ের পর আমার হাজব্যান্ড পার্টি দিয়েছিল। অরূপ আসেনি পার্টিতে। ও ফোন করলে ওকে বলেছিল যে ওর সাকসেসে অরূপের কিসের আনন্দ যে সে পার্টিতে আসবে। আরেকবার আমরা সবাই মিলে দিল্লিতে একটা ম্যাজিক শোতে গিয়েছিলাম। অরূপকে অনেক বলেছিলাম যেতে, কিছুতেই গেল না। শেষে বলল ওই ম্যাজিক দেখে নাকি ও বোর হতে চায় না। আচ্ছা, এগুলো শুনে তো কোনো স্ট্রং মোটিভ পাচ্ছি না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে মোহিতবাবুর সাকসেসে হয়তো উনি জ্বলতেন, কিন্তু মার্ডারের জন্য আরও স্ট্রং মোটিভ চাই ম্যাম। আমার মনে হয় না এই হিংসা থেকে উনি মার্ডার করতে পারেন। মানে ওনার লাভটা কি? কেন? একটা সাকসেসফুল ম্যাজিশিয়ানকে মেরে নিজের ব্যর্থতার জ্বালা মেটাতেই পারে। ও যা পারেনি আমার হাজবেন্ড তা পেরেছে। রাগটা তো এখানেই। বন্ধুর মৃত্যুই হয়তো ওকে শান্তি দিয়েছে। ওকে, আমরা নোট করে নিলাম সবটা। দেখা যাক কি অত শিব লিখে নিয়েছো তো ম্যাডামের বয়ান? ইয়েস ম্যাম, নোটেড। গুড। আচ্ছা, তাহলে আর কেউ নেই তো আপনার সন্দেহের লিস্টে? কোনো অজানা শত্রু জন্মাতেই পারে, তবে আমার সন্দেহের তালিকায় আর কেউ নেই। আচ্ছা ম্যাডাম, টুকাইকে মানে মৈত্রেয়ীকে কবে ছাড়বেন? শুধুই তো মেয়েটাকে আটকে রেখেছেন। উই আর সরি, বাট কিছুই তো করার নেই ম্যাম। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে উনি ইনোসেন্ট, অর্থাৎ আসল অপরাধী ধরা না পড়া অবধি ওনাকে তো পুলিশ কাস্টাডিতেই থাকতে হবে। তলোয়ারেই যেহেতু মৃত্যু হয়েছে আর ওটা উনিই চালিয়েছিলেন, তাই বুঝতেই পারছেন মেয়েটা যে আমার কত কষ্টে আছে। আপনি চিন্তা করবেন না, যতটা সম্ভব ওনাকে কেয়ারে রাখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমিও মানি যে উনি ইনোসেন্ট, তাই নিজেই সবটা খেয়াল রাখছি। প্লিজ ট্রাস্ট মি, শি ইজ ফাইন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন। মোহিতবাবুর সম্পত্তিটা কিভাবে ভাগ করা হয়েছে? মানে উইলে কি আছে? আসলে আমি ঠিক জানি না ম্যাডাম, সত্যি এসব নিয়ে কখনো ভাবিনি। শুধু মৈত্রেয়ী বলেছিল তাই ওর ভাগটা জানি। ওকে, তাহলে আপনাদের উকিলের সাথে কথা বলতে হবে, উনি নিশ্চয়ই সবটা জানবেন। হ্যাঁ, গৌতম সব জানে। ওর কাছে ডুপ্লিকেট পেপারও আছে সব। অরিজিনালগুলো হয়তো আমার হাজবেন্ডের আলমারিতেই আছে, তবে ওসব আমি খুলেও দেখি না। আচ্ছা, সবারটা জানেন না তা নয় বুঝলাম, তবে নিজের ভাগটাও জানেন না? এটা একটু অদ্ভুত নয় কি?
কি বলতে চাইছেন কি আপনি ম্যাডাম? ব্যাপারটা অদ্ভুত লাগলো, সেটাই বললাম। যাকে আপনি উকিলের নাম্বারটা দিন, আমি কথা বলে নেব। হ্যাঁ, আমার মোবাইলে সেভ আছে, লিখে দিচ্ছি, ওয়েট। ধন্যবাদ ম্যাম। উকিলের নাম্বারটা নিয়েই বেরিয়ে এসেছিল লাবণ্য। গাড়িতে যেতে যেতে অতসীকে জিজ্ঞেস করলো, কি বুঝলে তাহলে বলো? মানে মিসেস ঘোষাল সম্পর্কে কি ধারণা হলো তোমার? মনে হচ্ছে আরও অনেক কিছু জানেন উনি, হাইড করছেন মেবি। অনেক কিছুই বলতে? কি কি জানতে পারেন বলে মনে করছো? এক্স্যাক্টলি তো বলতে পারবো না ম্যাম, বাট সামথিং ইজ দেয়ার। আমারও তাই মনে হচ্ছে। এই যেমন উইল সম্পর্কে যা বললেন যে উনি জানেন না, মেবি মিথ্যে বলছেন। যাই হোক, উইল সম্পর্কে তো ওদের উকিলের কাছ থেকে সবই জেনে নেব। ওদিকে ফরেন্সিকে ফোন করে দেখি কি রিপোর্ট দেন। এত কিসের সময় লাগছে কি জানে। থানায় পৌঁছে নিজের রুমে গিয়ে বসল লাবণ্য। বসন্ত আছো? একটু আসবে প্লিজ। ইয়েস ম্যাডাম, বলুন। একটু চা অর্ডার দেবে প্লিজ, মাথাটা ধরেছে। আর রানাকে ডেকে দেবে? হ্যাঁ ম্যাডাম, আমি চা বলে দিচ্ছি। তবে রানা স্যার তো নেই, কোথায় যেন বেরোলেন। আর বললেন আপনি ফিরলে আপনাকে বলতে যে উনি ইম্পর্টেন্ট কাজে গেছেন, এসে আপনাকে সবটা বলবেন। অনেক ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন। বাহ, এটা তো খুবই ভালো খবর। ওকে, তুমি এসো। থ্যাংক ইউ। আর অতসী ম্যাডামকেও ডেকে দাও। অতসী এসে লাবণ্যর রুমের দরজায় নক করলো। ইয়েস ম্যাম, ডেকেছেন? হ্যাঁ, এসো প্লিজ, সিট ডাউন। আমি ফরেন্সিকে ফোন করি, তারপর কথা বলছি তোমার সাথে। হ্যালো, ইন্সপেক্টর লাবণ্য সেন বলছি। কাজ কত দূর? কি, বাক্সের নিচে? তাহলে এবার স্পষ্ট হলো সবটা। আচ্ছা, আর কিছু পাওয়া গেছে? এনি ক্লু ইফ এক্সিস্ট? ওকে, কিন্তু আপনারা তো জানালেনই না। সেই আমাকেই ফোন করতে হলো। আরে ফোন করলে সবাই এই একই কথাই বলে, ফোন করতেই যাচ্ছিলাম। এনিওয়ে, খুব ভালো ইনফো দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অতসী, একটা দারুণ জিনিস শোনো। যেটা আমাদের মনে হচ্ছিল যে ওই স্টেজের কোথাও গন্ডগোল ছিল, একেবারেই ঠিক। মানে ক্লোরোফর্ম তো দেওয়া হয়েই ছিল, কিন্তু কিভাবে জানো? ওই যে বাক্স যাতে শুয়ে জাদু দেখানো হচ্ছিল, তাতেই গন্ডগোল ছিল। তুমি নোট ডাউন করো, আমি বলছি। ওদিকে ঘোষাল বাড়িতে শুরু হলো সম্পত্তির লড়াই। কুশল মিত্র তার শাশুড়ি মা মৌসুমীর কাছে সম্পত্তির ভাগ চেয়ে বসলেন। ছি 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 ছি, তুমি যে এতটাও খারাপ হতে পারো আমি ভাবতেও পারিনি। আরে তোমার শ্বশুর মশাই মারা গেছেন সবে 3 দিন হয়েছে, তোমার স্ত্রী পুলিশ কাস্টাডিতে, আর এখন তুমি এসব ভাবছো? আচ্ছা, ভাববো না কেন বলুন তো শাশুড়ি মা? বাবা যে কি দিয়ে গেছে কিছুই তো জানি না। যদি চুপ করে থাকে তবে তো সম্পত্তি ওই মৈনাকার ওই শ্রীময়ী পেয়ে যাবে। ভুলে যেও না, তোমার শ্বশুর মশাইয়ের মেয়ে মৈত্রেয়ী তোমার স্ত্রী। সম্পত্তির ভাগ তারও আছে নিশ্চয়ই, আর ও যা পাবে তা তো তোমারও। আর তাতান আমাদের একমাত্র ছেলে, ওকে তো সব দিতেই হবে। মৈনাকের স্ত্রী শ্রীময়ী ভিতরের ঘর থেকে বেরিয়ে এসে বলল, কুশলদা, তুমি কিন্তু এই বাড়ির জামাই, নিজের সম্মানটা রেখে তারপর কথা বলো, ওকে? তুমি আমাকে এই কথা শেখাতে এসো না শ্রীময়ী। তোমার মনে মনে কি আছে আমি সব জানি। তোমাদের নামই তো সব হবে, তাই আর কি চিন্তা, তাই না? মৈনাক এই বংশের সন্তান, ওর নামে যে সম্পত্তির ভাগ থাকবে এটা তো স্বাভাবিক বিষয়। এই নিয়ে আবার তর্কের কি আছে? তবে আমার মনে হয় বাবা কাউকে বঞ্চিত করেননি, সবাইকেই সম্পত্তির ভাগ দিয়ে গেছেন। বাবা, তুমি তো দেখছি সবই জানো। তা নিজেই শ্বশুরকে দিয়ে সব লিখিয়েছিলে নাকি? মা, তোমার জামাই কিন্তু এবার অসভ্যতা করছে, ওকে প্লিজ বারণ করো, নয়তো এবার আমি এমন কিছু বলবো। তোমরা চুপ করো, এভাবে প্লিজ লড়াই করো না তোমরা। আজ যদি উনি থাকতেন খুব কষ্ট পেতেন। ওর কাজটা হয়ে যাক, ততদিন অন্তত অপেক্ষা করো, তারপর গৌতমকে ডেকে সব জেনে নেব। কতদিনে না আর একটা মার্ডার হয়ে যায়। কি বললে তুমি? আর একটা মার্ডার হবে? বলছি না মা, তবে বলা তো যায় না।
মনে কি আছে কে জানে। তুমি কি আমাকে মিন করলে কুশলদা? কোয়াইট ফানি। হ্যাঁ, আমি কেন মার্ডার করব? ভবিষ্যতে এই বাড়িটা তো আমার আর মৈনাকেরই হবে। বরং তোমার মোটিভটা এখানে অনেক স্ট্রং। সম্পত্তির ভাগ কিছু না পেয়ে সেই রাগে তুমিও তো বাবাকে খুন করতে পারো। শ্রীময়ী, সীমা পার করছো কিন্তু। আর তুমি আমাকে যেগুলো বললে কুশলদা, সেগুলো কিচ্ছু না। না মা, যা হচ্ছে তোমার চোখের সামনেই কিন্তু হচ্ছে। এবার তুমিই বলো কি বলবে। আমার কিচ্ছু বলার নেই। আমি হতাশ তোমাদের ব্যবহারে। প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করছি, কটা দিন একটু চুপ থাকো। মানুষটার আত্মা নয়তো কষ্ট পাবে। একে তো এটা স্বাভাবিক মৃত্যু নয়। প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, প্লিজ। কুশল আর শ্রীময়ী দুজনেই চুপ করে গেল। ওদিকে দুপুরে কোথা থেকে যেন এসে রানা লাবণ্যর কাছে গেল। মে আই কামিং ম্যাডাম? আরে রানা যে, এসো এসো। তা কোথায় ছিলে সারাদিন? বসন্ত বলল কাজে গিয়েছিলে। ইয়েস ম্যাডাম, কাজেই তো গিয়েছিলাম। কুশল যেই হলে প্রতি মাসে ম্যাজিক শো করে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে যা জানলাম সেটা বলি তাহলে। রানা সবটা বলার পর লাবণ্য বলল, তার মানে কুশলের ম্যাজিক শোটা পুরোটাই মোহিত ঘোষালের জন্যই হতো। শ্বশুরের ফরমাইশ ছাড়া তো তাহলে জামাই কিছুই না। তবে প্রশ্ন উঠছে এটাই যে, সোনার ডিম দেওয়া হাঁস কি কেউ মারবে? কি রানা, এই বিষয়ে তোমার কি মতামত? হ্যাঁ, মনে তো এটাই হচ্ছে, কিন্তু একেবারেই ওকে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন ম্যাডাম? বলা তো যায় না, অন্য মোটিভ তো আছে নিশ্চয়ই। কে বললো বাদ দিয়েছি? ওর উপর নজর তো রাখতেই হবে। তাছাড়া ওদের লয়ারের সাথে কথা না বলা অবধি সাসপেক্ট লিস্টে আমার চোখে সন্দেহজনক সকলেই থাকছে। এদিকে মৈত্রের উপর তো আমাদের নজর আছেই। আচ্ছা ম্যাডাম, মৈনাক একমাত্র ছেলে হয়ে কি এমন করতে পারে? না মানে ওর সঙ্গে কথা বলে তো তেমন কিছুই মনে হয়নি আমার। আচ্ছা, মৈত্রের সাথে কথা বলেও কি একবারও মনে হয়েছে যে ওই মার্ডারটা করতে পারে? একেবারেই না ম্যাডাম। আর ও তো মারেইনি, ওকে তো ফাঁসিয়েছে কেউ। আপনি তো সেদিন বললেন। সো ফানি ওয়ার্ড। আরে আমার কথায় না থেকে নিজেও একটু মাথাটা খাটাও না। আর সেদিন তো বললাম, হয়তো এমনভাবে সব প্ল্যান করেছে যাতে সবটা করেও নির্দোষ প্রমাণিত হবে। যাই হোক, ওই ত্রিনয়ন মঞ্চে একবার যেতে হবে, বুঝলে? জানতে হবে তো আঠাটা কে লাগালো। উপস, সরি, তোমাকে তো বলাই হয়নি। গণ্ডগোলটা ঘটেছে কিভাবে জানো? ওই বাক্সটার নিচে ফেভিকল জাতীয় বা তার থেকেও পাওয়ারফুল আঠা লাগানো ছিল, যাতে মোহিতবাবুর জামাটা চিপকে যায়। তাই তো উনি আর উঠতে পারেননি। হয়তো চেষ্টা করেছেন, আর ওই আঠাতেই ক্লোরোফর্ম ছিল, তাই হয়তো আচ্ছন্ন হয়ে পড়ে আর কিছু বলতেও পারেননি। তারপর কয়েক সেকেন্ডের ব্যবধানেই তো ঘটনাটা ঘটে যায়। ম্যাডাম, তাহলে তো আরও একটা প্রশ্ন আসছে। ক্লোরোফর্মের এফেক্টে তো উনি অচৈতন্য হয়ে গিয়েছিলেন, তাহলে তলোয়ারের আঘাত পেয়ে চিৎকার করলেন কিভাবে? এটার তো সিম্পল আনসার। আরে অত জোরে আঘাত পেয়ে মারণ চিৎকার তো করতেই পারেন। হয়তো তখন ওনার ঘোর কেটে যায়। যাই হোক, আমি এটাই ভেবে অবাক হচ্ছিলাম যে উনি যখন দেখলেন উঠতে পারছেন না, আটকে গেছেন, আবার যেখানে উনি জানতেন যে তলোয়ারটা আসল, তারপরেও তখনই চিৎকার করলেন না কেন? বাকি 20 সেকেন্ড তো যথেষ্ট ছিল, নিজেকে বাঁচাতে পারতেন। জেনে বুঝে শহীদ হলেন কি জন্য? অথবা উনি হয়তো চিৎকার করেছেন, সেটা শোনাই যায়নি। নানা রকম প্রশ্ন ঘুরছিল, বাট ফাইনালি উত্তরগুলো পাওয়া গেল। সবথেকে কঠিন প্রশ্ন ছিল খুনটা কিভাবে ঘটানো হয়েছে, সেটাও জানা গেল। চলো, ত্রিনয়ন মঞ্চে যেতে হবে। তারপর ফরেন্সিক টিম আর পোস্টমর্টেম যে ডাক্তার করেছেন তার সাথেও কথা বলতে হবে। আর সব শেষে ওই অরূপ রায়ের বাড়িতে যাব। সব আজকেই করবেন ম্যাডাম? তাহলে কি 4 দিন পর করব? আশ্চর্য। চলো, লেটস গো। ত্রিনয়ন মঞ্চে গিয়ে ওখানকার স্টাফদের সাথে কথা বলল লাবণ্য। তারপর ফরেন্সিক টিমের সাথেও কথা বলল। সবশেষে পোস্টমর্টম যিনি করেছেন ডক্টর সুবর্ণ পাল, সেই ডাক্তারের বাড়িতে গেল লাবণ্য আর রানা। ডাক্তারবাবু, পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছি ঠিকই, তাও আপনার কাছে সবটা শুনতে চাই। কেন জানি না মনে হচ্ছে আরও কিছু ব্যাপার আছে যেটা হয়তো আড়ালে থেকে যাচ্ছে। দেখুন, আমি তো সবই লিখেছি রিপোর্টে। আপনারা যদি রিপোর্ট দেখে থাকেন, সবটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। দেখুন, মৃত্যু যে তলোয়ারের আঘাতেই হয়েছে রিপোর্ট অনুযায়ী, সেটা আমি মেনে নিচ্ছি। আই অ্যাকসেপ্ট ইট। আর ওনার শরীরে ক্লোরোফর্ম পাওয়াটা এটা প্রমাণ করে যে
উনি কেন নিজেকে বাঁচাতে পারেননি, কিন্তু কিন্তু কিছু একটা যেন মিসিং, যেটা ধোঁয়াশা থাকছে। কি বলতে চাইছেন ম্যাডাম? আচ্ছা ডাক্তারবাবু, শুধু ওই বাক্সে লাগানো ক্লোরোফর্ম মেশানো আঠার জন্যই এত কিছু ঘটে গেল কিভাবে? দেখুন, এটা তো আমার জানার কথা নয়। ওনার বডি অপারেট করে যা যা পেয়েছি রিপোর্ট করেছি। ওনার স্টমাকে চা, বিস্কিট, দুপুরের খাবারের কিছু অংশ আর ক্লোরোফর্মের কিছুটা অংশ মিলেছে। আর রিপোর্টে তো সবটাই লিখেছি আমি, বাকিটা তো ফরেন্সিক ডিপার্টমেন্টের কাজ। আপনি কি এই রিপোর্ট পড়েননি ম্যাডাম? না না, পড়েছি, তবে প্রশ্নগুলো চলছে মাথায়, তাই সরি, মানে কি করব বলুন, আমাদের চাকরিটাই এরকম, শুধু ওই সন্দেহ। কিন্তু ম্যাডাম, আমার সত্যিটা লুকিয়ে কি লাভ? কেন ভুল রিপোর্ট করব বলুন? না না, ইটস ওকে, ফরগেট ইট। উঠলাম তাহলে, দেখা যাক উত্তরটা কিভাবে পাওয়া যায়। রাস্তায় জিপ গাড়িতে যেতে যেতে রানা বলল, ম্যাডাম, এই হলে সবার সঙ্গে কথা বলে যা মনে হলো ওরা সব ঠিকই বলছে, কি বলুন? একেবারেই না, কেউ তো কিছু মিথ্যে বলছেই। যে আসল কালপ্রিট সে তো আর নিজে কাজটা করেনি, করিয়েছে। তাই হোক না হোক এই হলের কর্মচারীদের মধ্যেই কেউ, কিংবা ম্যাজিশিয়ানের সহায়তাকারীদের মধ্যেই কেউ করেছে সবটা। এবার এরা বলছে বাক্সের দায়িত্বে এরা ছিল না, কিন্তু আমার মনে হয় ওই রতন আর গোপার মধ্যে কেউ করেছে। হয়তো আঠাটা লাগাবে কে? তবে সবার চোখ এড়িয়ে বাক্সে আঠা লাগানোটা কিন্তু সহজ কাজ নয়, তবে কেউ তো লাগিয়েছেই। উপস, এক সেকেন্ড। আচ্ছা, আঠাটা ওনার ড্রেসে আগেই লাগানো ছিল না তো? ইয়েস, হতে পারে। এই সম্ভাবনাটা তো খতিয়ে দেখতে হবে। এই ব্যাপারে মৈত্রের সাথে কথা বলতে হবে একবার। থানায় গিয়েই মৈত্রীর কাছে গেল লাবণ্য। মৈত্রী, আপনার কাছে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে চাই, আশা করি সঠিক উত্তর পাব। নিশ্চয়ই, বলুন প্লিজ। আচ্ছা, আপনার বাবার পোশাকের দায়িত্বে কারা আছে? ওই তো রতনদা আর গোপা, ওরাই তো সবটা দেখে। ওকে, আর সেদিন যে পোশাকটা পরে উনি ম্যাজিক দেখাচ্ছিলেন শেষ পর্যন্ত সেটাই পরেছিলেন তো? নো ম্যাম, ওই শেষ ম্যাজিকটা দেখানোর আগেই বাপি চেঞ্জ করেছিল। এটা তো বাপি করেই থাকে, কিন্তু এই প্রশ্নের মানে? থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেক কাজে লাগবে এটা। আমি ডিটেলসে আপনাকে পরে বলবো। লাবণ্য বাইরে বেরোতেই রানা বলল, কি হলো ম্যাডাম, এত খুশি হয়ে গেলেন যে? না মানে যেন কিছু একটা ধরে ফেলেছেন মনে হচ্ছে। মোহিত ঘোষালের পোশাক কোথায় রাখা আছে? ম্যাডাম, ওটা তো প্যাক করে রাখা আছে, ফরেন্সিকে পাঠাবো কাল। হোয়াট? ওটা ফরেন্সিকে পাঠানো হয়নি এখনো? ম্যাডাম, আসলে বড় স্যার বলেছিলেন ওটা পরে পাঠানো হবে, তাই। আর 3 দিন ধরে ফেলে রেখে দিয়েছো? বাহ, জানো ওতে কি থাকতে পারে? সরি ম্যাডাম, এক্ষুনি পাঠানোর ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ, প্লিজ পাঠাও। পরের দিনে রাতে পোশাকের ফরেন্সিক রিপোর্ট এলো। রিপোর্টে লেখা আছে, পোশাকের ব্যাক সাইডে ওপরের অংশ থেকে নিচ অবধি ফেভিকল জাতীয় কোনো পাওয়ারফুল আঠা লাগানো আছে, যেই আঠায় একটা ঝাঁঝালো অস্বস্তিকর গন্ধ মেশানো আছে, আর আঠার সাথে ক্লোরোফর্ম মেশানো আছে। পোশাকটা পরার ঠিক 20 সেকেন্ডের মধ্যেই সেই ঝাঁঝালো গন্ধ বেরোতে শুরু করে, আর তার সাথে ক্লোরোফর্মের সাইড এফেক্টও শুরু হয়ে যায়। দেখেছো তোরা না, আমি এটাই সন্দেহ করেছিলাম। আঠাটা বাক্সের মধ্যে নয়, ওনার পোশাকেই লাগানো ছিল। আর এই আঠা কোনো সাধারণ আঠা নয়, ফেভিকলের থেকেও পাওয়ারফুল। তাই তো পোশাকটাই আটকে গেছে বাক্সের সাথে, আর তার সাথে ঝাঁঝালো গন্ধ থাকায় প্রথমে অস্বস্তি বোধ করেন মোহিতবাবু, আর সাথে ক্লোরোফর্ম থাকার জন্য ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। তাই তার কথাও আটকে গেছে। কিন্তু ম্যাডাম, তাহলে তলোয়ারের আঘাত খাওয়ার পর উনি চিৎকার করলেন কিভাবে? আরে অত জোরে তলোয়ারের আঘাত পেয়ে হয়তো আচ্ছন্নভাব কেটে যায়, তীব্র ব্যথায় মারণ চিৎকার করে ওঠেন উনি। আচ্ছা, পরে ভালো করে বুঝিয়ে বলছি সবটা, আগে রতন আর গোপাকে ডেকে পাঠাও তো। ম্যাডাম, এখন না, মানে রাত হয়ে গেছে। আমাদের এই পুলিশের ডিউটিতে কি বা দিন কি বা রাত। তবে তোমার খিদে পেয়ে গেলে তুমি ডিনার করে নিতে পারো, আমি একাই কথা বলে নেব। নো ম্যাডাম, ইটস ওকে, কাজটা হয়ে যাক আগে, তারপর একসঙ্গে ডিনার করব। গুড, এটা ভালো প্ল্যান। ফোন করো তাহলে ওদের। ইয়েস ম্যাডাম, এখনই করছি।
থানায় ডেকে পাঠানো হলো রতন আর গোপাকে। তারপর ওদের জেরা করতে শুরু করলো লাবণ্য। দেখুন, আপনারা সত্যিটা বলে দিলে আপনাদেরও শান্তি আর আমার। প্লিজ কোঅপারেট। বলুন ম্যাডাম, কি জানতে চান? মোহিতবাবু, শেষ পোশাক যেটা পরেছিলেন ওটা কে দিয়েছিল আপনাকে? ড্রেসাররা এসেই দিয়ে গিয়েছিল, আমি রিসিভ করে এক জায়গায় রেখে দিই, তারপর শেষ জাদুর আগেই আবার ওটা গিয়ে স্যারকে পরিয়ে দিই। আরে আপনি একবার চেক করে দেখবেন না, পরিয়ে দিলেন। অত আঠা ছিল, একটুও কি আপনার হাতে লাগেনি? না স্যার, সত্যি আমি বুঝতে পারিনি। আর মৈনাক স্যার ব্যাক স্টেজ থেকে খুব তাড়া দিচ্ছিলেন, ড্রেসটা ধরিয়ে বললেন তাড়াতাড়ি পরিয়ে দিতে, তাই তাড়াহুড়োতে আর ওসব। কি মৈনাক? হ্যাঁ ম্যাডাম, আসলে টাইমিংয়ের ব্যাপার থাকে তো। ওকে, থ্যাংক ইউ, আপনারা এখন আসতে পারেন। গোপার রতন চলে গেলে পোশাকের ফরেন্সিক রিপোর্ট সম্পর্কে সবটা বুঝিয়ে বলল লাবণ্য রানাকে। বুঝলাম সবটাই, কিন্তু মৈনাক কেন তাড়া দিচ্ছিল এটা বুঝলাম না ম্যাডাম। দেখো, মৈনাক কুশল তো বাবার সাথে রেগুলার এরকম ম্যাজিক শো করে, হয়তো এভাবেই টাইমিং মেনটেন করতে হয় এদের। সব ব্যাপারে সন্দেহ করাটা বোধহয় ঠিক নয়। এনিওয়ে, আজকের মতো ছুটি, বাড়ি চলো। উপস, ডিনার হয়নি আমাদের, তাই না? কাজের চাপে আর কিছুই খেয়াল থাকে না আজকাল। চলো, অতসীকেও সাথে নিয়ে নেব, একটা কাজ দিয়েছি, ওটাই করছে বোধহয়। অতসীর রুমে গিয়ে লাবণ্য বলল, কি হলো, কাজ কত দূর? এই তো করেই নিয়েছি ম্যাম, সবার ডিটেলস বের করা হয়ে গেছে, আর এদের 4 জনের কলেজ চেক করাও কমপ্লিট। ব্যাস, শুধু প্রিন্ট আউটটা বের করলেই। বাহ, খুব ভালো কাজ করো তো তুমি। অবশ্য সবে জয়েন করেছো বলেই হয়তো। হ্যাঁ, না মানে আগেও ভালো কাজই করবে নিশ্চয়ই। অনেক শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অ্যান্ড ম্যাম, প্লিজ ওয়েট ফর সাম মিনিটস, আই এম সেন্ডিং ইউ দ্য হার্ড কপি শর্টলি। না না, এখন সব গুটিয়ে ফেলো, লেটস গো টু হোম। অ্যাকচুয়ালি নট হোম, একসাথে ডিনার করে তারপর বাড়ি যাবো। রাত তো কম হয়নি, 10টা বেজে গেছে, অর্ধেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণেই। চলো চলো, কাল সকালে এসে আবার কাজ হবে। একসাথে একটা পাঞ্জাবি ধাবায় বসে ডিনার করছিল 3 জন। লাবণ্য খেতে খেতে বলল, অতসী, কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে, ওই অরূপ রায়ের বাড়িতে। ওর সাথে এখনও কথা বলা বাকি। লোকটা আজ নয় কাল বলে শুধু ঘোরাচ্ছে। আর হ্যাঁ, কুশল আর শ্রীময়ীর সাথেও আরেকবার বসা দরকার। আর ওই উকিলের সাথেও তো কথা বলা হয়নি, দেখেছো কত কাজ বাকি। সত্যিই তাই ম্যাডাম, দিন রাত এক করেও আমাদের কাজ আর শেষ হয় না। এই মনে হয় কাজ মিটলো না, পরক্ষণে দেখা যায় গোষ্ঠীর কাজ। কি অতসী, কেমন এনজয় করছো এই ওয়ার্ক প্রেশার? প্রেশার ফিল করছি না স্যার, ডিউটি ইজ মাই লাইফ, আমি তো এনজয় করছি। বাবা, এনজয়? ও, প্রথম প্রথম তো তাই এরকম বলছো, কদিন যাক দেখবে কেমন ফাটে। ও সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। রানা, তুমি অতসীকে এত লেকপুল করো কেন বলো তো? ও আসার পর থেকেই দেখছি, আরে তুমি ওর চেয়ে সিনিয়র, বোধহয় অভিভাবকের মতো পাশে থাকবে, তা না শুধুই খোঁচা মারা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর হয়েছো, এই প্রমোশনের মিস ইউজ করো না প্লিজ, নয়তো ডিমোশন হতে কিন্তু সময় লাগবে না। ইটস ওকে ম্যাম, স্যারের কথায় আমার খারাপ লাগেনি। অ্যাকচুয়ালি এরকম মানুষ থাকা প্রয়োজন, যাতে ভালো কাজ করার ইচ্ছেটা আরও বেড়ে যায়। বাহ, দারুণ দিলে, পুরো ধুয়ে গেল এসআই রানা। ম্যাডাম, আপনি ওকে সাপোর্ট করছেন, মানে আমি যা করি আপনিও তাহলে তাই করলেন? আরে ছাড়ো তো এসব, জাস্ট এনজয় দ্য ডিনার। ইয়েস ম্যাডাম, এনজয়িং। চানা মশলাটা কিন্তু দারুণ করেছে। 1 গ্লাস লস্যি নেবো ম্যাডাম? আপনাদের জন্য বলি, আরে পাঞ্জাবিদের লস্যি কিন্তু সেরা। এই এত রাতে লস্যি? যেমনটা আপনি বললেন তখন, আমাদের আর কি দিন কি রাত, তাই না ম্যাডাম? আর এভাবে 3 জনে একসাথে ডিনার করাও তো সবসময় হবে না, স্মরণীয় হয়ে থাক মুহূর্তটা, কি বলেন? ম্যাম, একটা রিকোয়েস্ট আছে, প্লিজ বিলটা কিন্তু আমি পে করব। নতুন জবের ট্রিট দিচ্ছ, বেশ বেশ, চলো তবে একসাথে লস্যি চিয়ার্স করি। পরের দিন সকালে থানায় কুশল আর শ্রীময়ীকে ডেকে পাঠালো লাবণ্য। কুশলকে রানা আর শ্রীময়ীকে লাবণ্য আলাদাভাবে 2টো ঘরে বসালো জেরা করার জন্য। এবার বলুন তো, আপনার শ্বশুরের সাথে সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল, বাবার কোনো প্রোগ্রামই আমি মিস করি না,
সামনের চেয়ারে বসে বাবার শো দেখি। কোনো রকম সমস্যা ছিল না আপনাদের? একেবারেই না। কেন বলুন তো, মানে এমনটা কেন মনে হলো আপনার? মনে হয়নি তো, আপনার ননদ বলেছে। মৈত্রেয়ী? কি বলেছে ও? এই যে আপনার ম্যাজিক শো দেখানোর বিষয়টাতে মোহিতবাবুর নাকি আপত্তি ছিল, আর আপনি সেটা অগ্রাহ্য করেই শো করতেন। হ্যাঁ, এটা ঠিক, তবে এটাকে এত বড় সমস্যা আমি মনে করি না, তাই একটু আশ্চর্য হলাম। মৈত্রেয়ী এরকমটা বলল কি করে? আমারও মনে হয় না যে এই কারণে আপনি ওনাকে মর্ডার করবেন। কি বলছেন ম্যাম? আপনি এইভাবে কারণ খুঁজছেন? আরে আমাকে তো এভাবেই কারণ অর্থাৎ মোটিভ খুঁজতে হবে, কিন্তু আমি তো আপনার পরেই বললাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এটা ঠিক যে আমি বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ম্যাজিক শো করি। বাবার আসলে যেটা ইচ্ছে ছিল সেটাতে আমি একেবারেই আগ্রহী ছিলাম না। আসলে আমি আমার মতোই থাকতে চেয়েছিলাম, এটাই জাস্ট কারণ। আর মৈনাকেরও তাতে কোনো আপত্তি ছিল না। আমাদের তো নিজস্ব একটা ডিসিশন আছে, কেউ চাপিয়ে দিলেই তো হয় না। বেশ, আচ্ছা কুশল মিত্র মানুষটা কেমন? খুব একটা ভালো নয়, ভীষণ লোভী। বিশেষ করে মৈনাককে তো খুবই হিংসা করে, জানে একমাত্র ছেলে, সম্পত্তির অনেকটাই ও পাবে। আচ্ছা, ওনার পক্ষে কি শ্বশুরের মার্ডার করা সম্ভব, তাও এভাবে মাস্টার প্ল্যান করে যেভাবে হয়েছে আর কি? আমি জানি না ম্যাম, ওপর থেকে দেখে এসব বলাটা খুব কঠিন। ঠিক ঠিক। আচ্ছা, আপনার হাজব্যান্ড মৈনাকের সাথে ওনার বাবার সম্পর্ক কেমন ছিল? শেষ পর্যন্ত ভালোই ছিল, কখনো কোনো ঝামেলা অশান্তিও হয়নি। আর মৈত্রীর সাথে? মৈত্রেয়ীদের সাথে তো আরও ভালো সম্পর্ক, একেবারে মেয়ে অন্ত প্রাণ ছিলেন উনি, যেমন হয় আর কি। তাহলে মৈত্রী যে নির্দোষ এটা নিশ্চয়ই মানে? মন তো তাই বলে ম্যাম, তবে আপনারা তদন্ত চালিয়ে যান, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েও পড়তে পারে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আচ্ছা, আপনার শাশুড়ি মা সম্পর্কে কিছু নেগেটিভ বিষয়ে বলার আছে কি? না না, মা ভীষণ ভালো মানুষ, বাবার সাথে মায়ের সম্পর্কও খুব ভালো ছিল। ওকে, লাস্ট কোয়েশ্চেন, অরূপ রায় সম্পর্কে কোনো মতামত? খুব হিংসুটে লোক, ওকে একটু নজরে রাখুন ম্যাম, হয়তো ওর এতে হাত থাকলেও থাকতে পারে। আচ্ছা ওকে, আপনি এখন আসতে পারেন, পরে প্রয়োজন হলে আবার না হয় ডাকবো। থ্যাঙ্কস ফর কোঅপারেট। ওয়েলকাম ম্যাম। আমি বলছি কিছু করিনি, আর আপনি জোর করে আমাকে বলাতে চাইছেন? আশ্চর্য তো। কারণ আমার বিশ্বাস যে মার্ডারটা আপনিই করেছেন। স্যার, আমি সবই তো বললাম আপনাকে। এতে তো এটাই প্রমাণ হয় যে বাবা চলে গিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসটা চলে গেছে। আরে কেউ তো শো দিতে চাইছে না আমাকে, জেনে বুঝে নিজের এই ক্ষতিকে আমি কেন করব বলুন তো মশাই? কারণ আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই আগেই হয়তো। আরে সম্পত্তির উইলের কোনো ডিটেলসই আমি জানি না এখনো। বিশ্বাস করুন, কার ভাগে কত আছে কিচ্ছু আমি জানি না। মৈত্রীও কিছু বলেনি আমাকে। আপনি মশাই আমাকে জ্বালিয়ে খাচ্ছেন। হ্যাঁ, তা একটু খাচ্ছি বটে। আচ্ছা বেশ, তাহলে বলুন, আপনি মার্ডার না করলে কে করবে? আপনার শালা বা শালার বউ? হ্যাঁ, করতেই পারে। ওদের মোটিভ বরং আরো স্ট্রং, কারণ ওদের ভাগ বেশি। আরে তারা এই বললেন কিছুই জানেন না, এখন বলছেন ওদের ভাগ বেশি। ভারী অদ্ভুত তো। আরে ওটা আন্দাজেই বলছি, ছেলেকে তো ভাগ বেশি দেবেই। বুঝলাম বুঝলাম। আর আপনার স্ত্রী? হ্যাঁ, হতেই তো পারে ইচ্ছে করে সবটা ঘটিয়ে ড্রামা করছেন। না না, ও কিছু করেনি, এ আমি নিশ্চিত। মৈত্রেয়ী ইনোসেন্ট, ওর বাপির গায়ে একটা পিন ফুটতে দেবে না। গলা কাটা তো কল্পনার বাইরে। বেশ, আপনার কথাগুলো মানলাম, আর তদন্ত তো চলছেই। সত্যি মিথ্যে প্রমাণ হতে কেবল সময়ের অপেক্ষা মাত্র। আসুন এবার। ধন্যবাদ। কুশল চলে যেতেই রানা লাবণ্য রুমে গেল। মে আই কাম ইন ম্যাম? এসো রানা, বলো কুশল কি বলল, তারপর আমিও বলছি। দুজনেই দুজনকে সবটা বিস্তারিত বলল। তাহলে নজরদারিগুলো চলুক, আর কল লিস্টটা চেক করা বাকি আমার। আগে অরূপ রায়ের বাড়ি থেকে ঘুরে আসি, দুপুর 2টোয় যেতে বলেছেন। ওকে ম্যাডাম, অত শিখায় নিয়ে যাবেন তো? হ্যাঁ, আর তারপর বিকেলে উকিলের কাছে আমি একাই যাব। বাই দ্য ওয়ে, ফরেন্সিক রিপোর্টটা নিয়ে শুধু ভাবছি জানো। সত্যি কি সাংঘাতিক ব্যাপার ম্যাডাম। কি জাতীয় আঠা ভাবো,
উনি পুরো আটকে গেলেন। আর তার সাথে কিছু রাসায়নিক ও ক্লোরোফর্ম মেশানো থাকায় বাক্সটা বন্ধ করতেই তার সাইড এফেক্ট শুরু হয়ে যায়। একদিকে আঠার তীব্র ঝাঁঝালো গন্ধ, আর একদিকে ক্লোরোফর্ম মোহিতবাবুকে আচ্ছন্ন করে দেয়। উনি প্রায় অবশ হয়ে পড়েন আর উঠতে পারেন না। আর সেকেন্ডের মধ্যেই তো কাণ্ডটা ঘটে যায়। তলোয়ারের অত তীব্র আঘাতে আচ্ছন্ন ভাব কেটে যায়, উনি চিৎকার করে ওঠেন। এনিওয়ে, আমি আসলাম, পরে এই বিষয়ে কথা হবে আবার। অতসীকে নিয়ে অরূপ রায়ের বাড়িতে গেল লাবণ্য। কলিং বেল বাজতেই অরূপ রায় নিজেই দরজা খুলে দিলেন। আসুন আসুন ম্যাডাম। হ্যাঁ, বসুন বসুন আপনারা। এবার বলুন আমি কি সাহায্য করতে পারি? মোহিতের মৃত্যুতে আমিও খুব ব্যথিত। কি যে হয়ে গেল। সত্যিই আপনি ব্যথিত? না মানে সবাই যা বললো, মানে হিংসা করতেন নাকি ওনাকে? যে যাই বলুন, মোহিত আমার খুবই ভালো বন্ধু ছিল। হতেই তো পারে যে ওনার উন্নতি সহ্য করতে না পেরে রাগে হিংসায় মাস্টার প্ল্যান করে ওনাকে সরিয়ে দিলেন। কি যা তা বলছেন আপনারা? পুলিশ বলে কি মানে যা খুশি তাই বলবেন? আশ্চর্য। বেশ বেশ, আর বলছি না। তাহলে বলুন, আপনার কি মনে হয় কে করতে পারে এই মাস্টার প্ল্যান? ওনার পরিবারেরই কেউ নাকি বাইরের কেউ? আপনি তো ওনার ছোটবেলার বন্ধু, ওনার পরিবারের সাথেও নিশ্চয়ই ঘনিষ্ঠ, তাই এই বিষয়ে কিছু তো ধারণা থাকবেই আপনার। হ্যাঁ, আমি মনে করি মার্ডারটা ওর পরিবারেরই কেউ করেছে। ওর বৌমা, জামাই, এমনকি ছেলে মেয়ের মধ্যেও কেউ একজন করতে পারে। মৈত্রীকেও রাখবেন লিস্টে? মানে আপনি তাহলে বলছেন মৈত্রী জেনে বুঝেই সব করে না জানার ভান করছে? হতেই পারে, খতিয়ে দেখুন। হ্যাঁ, সে তো দেখছি। আর মৈত্রী মিত্র আমাদের কাস্টাডিতেই আছে। তাই নাকি? এটা তো জানা ছিল না। আসলে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ওনার হাতে থাকা ওই তলোয়ারের আঘাতেই মোহিত ঘোষালের মৃত্যু হয়েছে, তাই অ্যারেস্ট তো করতেই হতো। কিন্তু তদন্ত জোর কদমে চলছে। যদি উনি ইনোসেন্ট হন, মুক্তিও পেয়ে যাবেন। আর দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব যাতে কড়া থেকে অতীব কড়া শাস্তি হয়। বেশ বেশ, আপনি করুন আপনার কাজ। শুভেচ্ছা রইল। আমিও চাই আমার বন্ধুর অপরাধী শাস্তি পাক। সত্যিই তাই? আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দিন তো। সেদিন রাতে মানে যখন ম্যাজিক শো চলছিল তখন আপনি কোথায় ছিলেন? কেন? আমি 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 তো বাড়িতেই ছিলাম। আপনার মোবাইল নাম্বার থেকে কিন্তু লোকেশন ট্র্যাক করে দেখবো আমরা, তাই যা বলবেন সত্যিই বলবেন প্লিজ। হ্যাঁ, আপনি দেখুন না, নো প্রবলেম। আমি তো বাড়িতেই ছিলাম। বেশ, চলি তাহলে, দরকার পড়লে আবার আসতে পারি। আপাতত যতক্ষণ না কেস সলভ হচ্ছে কলকাতার বাইরে যাবেন না প্লিজ। অতসী, লেটস গো। রাস্তায় যেতে যেতে অতসী লাবণ্যকে বলল, ম্যাম, আমার মনে হয় এই লোকটা খুব সুবিধের না হলেও খুনি নয়। হোক না হোক খুনি মোহিত ঘোষালের নিজের কেউ। আমারও এরকম কিছুই মনে হচ্ছে। এখন উকিলের কাছে গেলেই আরও ক্লিয়ার হবে আমার ডাউট। আচ্ছা, তোমাকে এখানে ছেড়ে দিই, প্রবলেম নেই তো? নো ম্যাম, প্রবলেম কিসের? আমি চলে যাব। থ্যাংক ইউ। ওকে, তুমি ওই কল লিস্টে টেবিলে রাখো, এসে দেখছি। ওকে ম্যাম, বাই। উকিলের সাথে কথা বলে থানায় ফিরে হাসি মুখে তার রুমে বসেছিল লাবণ্য। রানা এসে বলল, আসছি ম্যাডাম, একটু কথা আছে। হ্যাঁ এসো, বলো কি কথা। ম্যাডাম, আপনার কথা মতো আমি ওদের সবার পিছনে লোক লাগিয়েছিলাম। এর থেকেই একটা ইম্পর্টেন্ট ক্লু পেয়েছি। বাহ, এ তো পুরো মিলে গেল সবটা। আজ উকিলের সাথেও কথা বলে যা জেনেছি তাতে তোমার কথা মিলিয়ে সন্দেহটা আরো জোরালো হলো, বুঝলে? এবার কল লিস্টটা দেখে নি জাস্ট একবার। সাসপেক্টের কল লিস্ট চেক করে দেখলো লাবণ্য। তারপর রানা আর অতসীকে ডেকে কেসটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করলো। সবশেষে বলল, তাহলে কেসের অন্তিম লগ্নে এসেই গিয়েছি আমরা, এবার শুধুই খুনিকে ধরার অপেক্ষা। আচ্ছা অতসী, তুমি তাহলে কল লিস্টে ওই নাম্বারগুলোতে ফোন করে আমাকে ফাইনাল রিপোর্টটা দিও কাল। আর আমি একবার ফরেন্সিকের সাথে ওই আঠাটা নিয়ে কথা বলবো। পরের দিন সমস্ত কাজ বিকেলের মধ্যে কমপ্লিট করে
ঘোষাল বাড়িতে গেল রানা আর অতসীকে নিয়ে লাবণ্য। বাড়িতে তখন সবাই ছিল। সহায়িকা তিনজনকেই বসতে বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তারপরই মৈনাক ওপর থেকে নিচে নেমে এসে বলল, কি হয়েছে ম্যাম? আপনারা সবাই মিলে এইভাবে, খুনি কি ধরা পড়েছে? হ্যাঁ, বলতে পারেন, তাই তো জানাতে এলাম। আর আমরা যা বলবো তার প্রমাণও আমাদের কাছে আছে। যাই হোক, সবাইকে ডাকুন আগে, সবার সামনেই সবটা পরিষ্কার হোক। ওপর থেকে মোহিত ঘোষালের স্ত্রী মৌসুমী আর তার বৌমা আর জামাই নিচে নেমে এলো। আর এই তো সবাই এসে গেছে। মিসেস মৈত্রীকেও আমাদের টিম নিয়ে আসছে। আফটার অল ওনার থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, মৈনাক বাবু, আপনার ফ্লাইট তো বোধ হয় কাল, তাই না? সরি, কোথাকার ফ্লাইট ম্যাম? আরে লন্ডনের ম্যাজিক শো আছে তো আপনার, যেটাই আপনার বাবার যাওয়ার কথা ছিল। ওখানে তো এখন আপনি শো করবেন। ও, সবই জানেন তাহলে। কিন্তু কিভাবে জানলেন? স্পাই করেছেন? তা তো করতেই হয়েছে, এটা তো আমাদের জব, তাই না? আর আপনাদের কল লিস্টও চেক করতে গিয়ে দেখলাম যে, এনিওয়ে। পকেট থেকে একটা আঠা বের করে লাবণ্য বলল, দেখুন তো, এটা চেনেন কিনা? এটা আবার কি? এটা সেই আঠা যেটা মোহিত ঘোষালের পোশাকে খুব সুন্দর করে গুছিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। কি আঠা লাগানো হয়েছে পোশাকে? মানে? ঠিকই শুনেছেন, আর ড্রামা করতে হবে না। আমার আশ্চর্য লাগছিল যে আপনি পোশাকটা বাবার জন্য গোপার হাতে দিলেন, অথচ একবারও চেক করে দেখলেন না। গন্ডগোলটা তো ওখানেই হয়েছে, কাজটা যে আপনি করেছেন। আর এই আঠাটা এতটাই মারাত্মক যে এতে আপনার হাতের আঙুল একটার সাথে আরেকটা আটকে যেতে পারে। টেস্ট করে দেখুন। এই নিন, একটু আঙুলে লাগান। তারপর, আরে মিসেস মৈত্রও চলে এসেছেন। ভেরি গুড, এবার লাইভ দেখুন সবটা। তো যেটা বলছিলাম মৈনাকবাবু, এটা আঙুলে নিন, এই যে এইভাবে। আরে আরে, কি করছেন ম্যাডাম? এই হাতে আর কিছু ধরবেন না যেন। কেন, কি হবে তাহলে? না মানে, আপনি তো বললেন যে এটা মারাত্মক, তাই বললাম আর কি। আপনি তো এমন করে বললেন যেন সব জানেন। এই আঠা আপনার পরিচিত, অথচ এতক্ষণ আকাশ থেকে পড়েছিলেন। না না, একদমই না। আমি ফেভিকল ছাড়া আর কোনো পাওয়ারফুল আঠার কথা কখনো শুনিনি। এই আপনি বললেন তাই। তার মানে আপনার এই আঠার বিষয়ে কিছুই জানা নেই, তাই তো? তাহলে তো এতে ক্লোরোফর্ম মেশানো ছিল, সেটাও নিশ্চয়ই জানেন না, যার জন্য মোহিতবাবু আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তবে আমাদের কাছে যে আপনার বিরুদ্ধে প্রমাণ আছে, এমনি কি আর বলছি? আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। হ্যাঁ ম্যাম, আমিও বুঝতে পারছি না যে আপনি ভাইকে এভাবে চিজ করছেন কেন। এমনভাবে বলছেন যেন যেন ভাই কোনো অন্যায় কাজ করেছে। তাহলে আপনি মানেন না যে উনি কোনো অন্যায় কাজ করতে পারেন, তাই তো? তাহলে তো এটাও মানবেন না যে উনি মোহিত ঘোষালকে মার্ডার করেছেন। প্রি প্ল্যান প্রবাবলি বলছি, ধরে নেই। হোয়াট? বাপিকে ভাই মেরেছে? কিন্তু কেন? মোটিভ কি ওর? না মানে মানব কি করে এটা, যেখানে বাপির সম্পত্তির অনেকটাই তো ভাই পাবে। নতুন উইলে তো এটাই আছে, আমি নিজে সাইন করেছি। তাহলে আচ্ছা বেশ, তাহলে একবার বলুন দেখি কি আছে আপনাদের সম্পত্তির উইলে, সকলে শুনুন। বলছি, 40% আছে ভাইয়ের নামে, আর 30% আমার নামে, আর বাকি 30% আছে মায়ের নামে। আর এই বাড়িটার 1 ভাগ ভাইয়ের আর 1 ভাগ মায়ের নামে। অবশ্য আমি নিজেই বাড়ির ভাগ নিইনি, কারণ বাপি আমাকে একটা 3 BHK ফ্ল্যাট গিফট করেছে। ছোট একটা ফ্ল্যাটের জন্য এত বড় বাড়ি ছেড়ে দিলে? হাউ স্টুপিড! একাই তো মাত্র 30% পাবে। এই শোনো, আমার না এত লোভ নেই তোমার মতো। আর 3 BHK ফ্ল্যাট আমাদের জন্য যথেষ্ট বড়। আচ্ছা সরি, ইন্টারাপ্ট করছি। তাহলে মৈত্রী, এই উইলটা আপনার যথাযথ মনে হয়েছে ওনার জন্য, তাই তো? মানে আপনার এটাই মনে হয়েছে যে এতে মৈনাকবাবু সন্তুষ্ট? হ্যাঁ, তাই তো হওয়া উচিত। বাপির 40% সম্পত্তি তো আর কম অংশ নয়। আর এই এত বড় বাড়ির 1 ভাগ, আর মায়ের পরে তো পুরো বাড়িটাই ওর হবে। তাহলে কিছু মিস করে যাচ্ছেন না তো? আর কি আছে, কি মিস করছি? বেশ, তাহলে বুঝিয়ে বলি সবটা।
প্রথমেই মৈনাকবাবু আপনাকে একবার কল লিস্টটা দেখাই তাহলে। এই দেখুন, এই নাম্বারে ফোন করে আপনি ওই আঠাটা আনিয়েছিলেন। আমরা ফোন করে দেখেছি, এটা আঠা প্রস্তুতকারকের নাম্বার। ওনার কাছ থেকেই এই আঠার স্যাম্পলটা এনেছি। আর উনি আমাদের বলেছেন যে আপনি স্পেশালভাবে এটা বানাতে বলেছিলেন। তাই এনার খোঁজ আপনাকে কে দিল? না মানে জিনিয়াস কিন্তু লোকটা। আঠার সাথে এমন কিছু রাসায়নিক মিশিয়েছে যার এক অস্বস্তিকর ঝাঁঝালো গন্ধ। আবার ক্লোরোফর্মটা এমনভাবে মেশানো হয়েছে যাতে সাথে সাথেই রিয়াকশন না হয়। আর পরে বাক্সটা বন্ধ করতেই রাসায়নিক আর ক্লোরোফর্মের সাইড এফেক্ট শুরু হয়ে যায়, যাতে মোহিতবাবু আস্তে আস্তে জ্ঞান হারাতে থাকেন। একদিকে ওনার পোশাক আঠায় ওই বাক্সের সাথে আটকে গিয়েছিল। উনি হয়তো ওঠার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপর যে চিৎকার করে বলবেন ওই ঝাঁঝালো গন্ধ আর ক্লোরোফর্মের এফেক্টে, সেটাও পারেননি, কারণ ততক্ষণে তার তীব্র রূপ নেয়। আর এরই মধ্যে মিসেস মৈত্রী তলোয়ার চালিয়ে দেন। আর তীব্র আঘাত পেয়েই হয়তো মোহিতবাবুর ঘোর কেটে যায়। তাই উনি মারণ যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। আর তারপর কি হয় তা সবাই জানেন। এবার বলুন মৈনাকবাবু, কেন করলেন এটা? নিজের বাবাকে এইভাবে মেরে ফেললেন, তাও নিজের দিদিকে অস্ত্র করে। ছি ছি ছি, শুধুই ওনার জায়গায় রাজত্ব করবেন বলে। এসব ভুল, এসব মিথ্যে। কোনটা মিথ্যে মৈনাকবাবু? আঠাটা আপনি অর্ডার করেননি, নাকি নিজের হাতে আঠাটা ওই পোশাকে লাগাননি? বলুন কোনটা মিথ্যে? আমি কিছু করিনি, কিছু করিনি আমি। তাই কিচ্ছু করেননি? এই তো কালই বিদেশে শো করতে যাচ্ছেন। মাত্র 4 দিন হয়েছে বাবাকে হারিয়েছেন। পিতৃশোক বলেও তো কিছু নেই আপনার। এবার হয়তো বলতেই পারেন যে দ্য শো মাস্ট গো অন। বেশ, সেটাও মেনে নেব, কিন্তু একটা ইমোশন তো থাকে। আমরা খবর নিয়েছি ওই ম্যাজিক শোটা আপনার বাবার করার কথা ছিল। বাবার জায়গায় দিব্যি নিজেকে বসিয়ে নিলেন। বাহ! তাহলে কি করতাম? হ্যাঁ, কি করতাম? শোটা ফিরিয়ে দিতাম? কখনোই না। আরে আপনার স্বপ্ন পূরণ হলো যে। এটাই তো আপনি কবে থেকে চেয়েছিলেন, বাবার জায়গায় বসা, বা বলা যায় ম্যাজিকে বাবার স্থান নেওয়া। আর যার জন্য আপনি খুন পর্যন্ত করলেন, সেই সুযোগ আপনি ফিরিয়ে দিতেন। তাহলে আর এত কিছু করলেন কেন? উনি উনি এসব কি বলছেন তাতান? তুই তোর বাবার মার্ডার করেছিস? এটা এটা কি করে সম্ভব? না 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 না, কোথাও ভুল হচ্ছে ইন্সপেক্টর ম্যাম। তাতান এরকম করতেই পারে না। তাই তাহলে বলুন, এমন দুষ্প্রাপ্য আঠা উনি কেন জোগাড় করলেন? কল লিস্টটা দেখুন মিসেস ঘোষাল। নাম্বারটায় ফোন করে কনফার্ম হয়ে নিন, আর সন্দেহ থাকবে না। কি মৈনাকবাবু, এবার আপনি নিজের মুখে সবটা বলবেন নাকি আমি আরো বুঝিয়ে বলবো? মৈনাক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মৈনাকবাবু কিছু বলার মতো অবস্থায় নেই, তাই আমি আরো স্পষ্ট করে আপনাদের বুঝিয়ে বলছি। যদিও যা বললাম তার পরিপ্রেক্ষিতে আপনাদের এতক্ষণে বুঝে যাওয়া উচিত উনি কেন খুনটা করেছেন। তাও যদি না বুঝে থাকেন তবে শুনুন। মিসেস মৈত্রী, আপনি ভাবলেন সম্পত্তির ভাগ পেয়েই মৈনাকবাবু সন্তুষ্ট, কিন্তু ওনার যে ওইটুকুতেই হবে না। আসলে উনি জানতেন যে বাবা বেঁচে থাকতে সেই স্থান বা মর্যাদা কখনোই পাবেন না যেটা উনি চাইতেন। উনি শো লিড করতে চেয়েছিলেন, দেশে বিদেশে ছড়িয়ে পড়তে চেয়েছিলেন, ওনার বাবার মতোই। আপনাদের বাবা সেই সুযোগ ওনাকে দেননি কখনো। হয়তো সঠিক সময় হলে সবটাই দিতেন, তবে মৈনাকবাবুর যে বড্ড তাড়া ছিল। উইল অনুযায়ী মোহিতবাবুর মৃত্যু হলেই ওনার জায়গায় মৈনাকবাবু ম্যাজিক দেখাবেন। এই গ্রুপকে মৈনাক ঘোষাল লিড করবেন। হ্যাঁ, এটাই লেখা আছে উইলে। তাই নিজে রাজার মুকুট পেতে একজন মানুষের খুন করতেও ওনার হাত কাঁপেনি। সেই মানুষটা যে নিজের জন্মদাতা, এটাও তার আবেগে বাঁধেনি। ছি মৈনাকবাবু, আপনাদের মতো সন্তানকে বড় করতে বাবা মায়েরা কি না করেন, আর আপনাদের মনে এত লোভ, হ্যাঁ এত চাহিদা। মৈনাক একইভাবে মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। মৌসুমী মৈনাককে হাত ধরে টেনে বলল, তুই এমন কাজ করতে পারলি তাতান? আরে বাবাকে বলতিস, বাবা তোকে সব দিয়ে দিত। করতিস তুই দেশে বিদেশে শো, আর কদিন পর তো তোরা এসব কিছু তোরা ভাই বোনই সামলাতিস। তারপরেও এইভাবে এত নৃশংসভাবে মারলি মানুষটাকে, হ্যাঁ? আর ফাঁসিয়ে দিলি নিজের দিদিকে। আমি তো এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি শুনলাম আমি? হ্যাঁ, কি করে করলি তুই এটা তাতান? হ্যাঁ, কি করে করলি? উনি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলেন। ভেবেছিলেন মৈত্রেয়ীকেই আমরা দোষী ভেবে নেব, বাবাকে মেরিয়ে দিদিকে সরিয়ে। এভাবেই উনি একাই রাজত্ব করতে চেয়েছিলেন। কিন্তু তদন্ত যে কিভাবে হয় তা হয়তো ওনার ধারণাতেই ছিল না। কি এখনো বলবেন খুনটা আপনি করেননি মিস্টার মৈনাক ঘোষাল?
যদি বলেন তবে ওই ফোন কলটার বিষয়ে বুঝিয়ে বলবেন, আর আঠাটা আপনি না লাগিয়ে থাকলে কে লাগিয়েছে সেটাও বলবেন প্লিজ, কারণ আঠাটা তো আপনি আনিয়েছিলেন এটা কনফার্ম। এবার হতেই পারে অন্য কেউ ওই পোশাকে আঠা লাগিয়েছে, যদিও ডিএনএ টেস্ট আর ফরেন্সিক টেস্টের পর সবকিছু প্রমাণই আমাদের হাতে উপস্থিত এখন। এতক্ষণে মাথা তুলে মৈনাক বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটাটা আমি লাগিয়েছি। একটা নির্দিষ্ট সময় লাগিয়ে রেখে দিয়েছিলাম, টাইম দেখছিলাম, ঠিক 8 ঘন্টা পর ওর সাইড এফেক্ট হবে জানতাম, তাই গোপাকে তাড়া দিচ্ছিলাম। সবকিছুই সময় মতোই হয়েছে। বাবা বাক্সে শুতেই হয়তো 5 সেকেন্ডের মধ্যে সাইড এফেক্ট শুরু হয়, তাই হয়তো সবটা বুঝতে পেরেও আর কিছু করতে পারেনি বাবা। ওই গন্ধটা আর তার সাথে ক্লোরোফর্মের এফেক্টেই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর তারপরেই হ্যাঁ, আমি মেরেছি আমার বাবাকে। অনেক বলতাম জানেন, আমার ওপর সব ভার দাও, এবার ছুটি নাও, কানেই দিত না আমার কথা। কিছুতেই নিজের জায়গা ছাড়বে না। পর বিদেশে শো পেয়েছিল, লিড করা তো দূর, একটাতেও আমাকে নিয়ে যাবে না বলেছিল। আর কতদিন ওনার এই রাজত্ব আধিপত্য সহ্য করতাম? হ্যাঁ, কতদিন? আমাকে তো আমারটা বুঝতেই হতো, তাই না? আমার স্বপ্ন ছিল বাবার মতো বড় ম্যাজিশিয়ান হব। বাবা থাকতে না বাবা কোনোদিন আমাকে সুযোগ দিয়েছে, আর না কোনো শো অর্গানাইজার। আর যেই শুনতো মোহিত ঘোষালের ছেলে, ব্যাস বলতো ওনাকেই চাই, আমার শো নাকি চলবে না। যতদিন না মোহিত ঘোষাল মরতো ততদিন এসব সহ্য করে অবহেলিত হয়ে আমার সব স্বপ্নকে দুমড়ে মুচড়েই আমাকে বাঁচতে হতো। তাই যা করেছি বেশ করেছি, কোনো আফসোস নেই আমার, কোনো আফসোস নেই, বিশ্বাস করুন। বাপি আমাদের নিজের হাতে ম্যাজিক শিখিয়েছিল ভাই, আর সেই ম্যাজিকের জন্য তুই কিনা বাপিকে। আরে একদিন তো তোর স্বপ্ন পূরণ হতোই, ট্যালেন্ট কখনো চাপা থাকে না। আমরা তো বাপির সব ম্যাজিক রপ্ত করেছিলাম, তাই একদিন তুই সুযোগ পেতিস ঠিকই, এই বিশ্বাসটুকু রাখতে পারলি না। আমার বাপিকে এভাবে খুন করলি তুই, আর সারা জীবনের মতো আমার মাথায় কলঙ্ক এঁকে দিলি। মার্ডারটা তোর প্ল্যান হলেও হয়েছে তো আমার এই দুটো হাতেই। আমার এই হাত দিয়েই বাপির গলায় আমি আমি আর ভাবতে পারছি না। কি নৃশংস, কি নিষ্ঠুর তুই, কি নিষ্ঠুর তুই। দেখুন ইন্সপেক্টর ম্যাডাম, দেখুন, আপনি জামাই আর বৌমাকে সন্দেহ করছিলেন, তাই তো? কারণ আমরা এই বংশের নই, আপন নই, পর, তাই তো? অথচ দেখুন নিজের রক্তই দূষিত। ভাবতেই পারছি না ভাই, তুমি এই রকম খারাপ মানুষ। আরে খারাপ তো আমি খারাপ, কিন্তু তুমি তো দেখছি আমার থেকেও খারাপ। এইভাবে প্ল্যান করে যে এই কাজ করতে পারো তুমি, এ তো আমার কাছে কল্পনারও অতীত। স্বপ্ন পূরণ করতে চেয়েছিলে না তুমি? যাও, এবার তুমি জেলে গিয়ে স্বপ্ন পূরণ করো। ম্যাম, ওকে এখান থেকে নিয়ে যান, ওর মুখও আমি দেখতে চাই না আর। থ্যাঙ্কস টু মাই টিম, দিন রাত এক করে তদন্ত শেষ করেছে ওরা। চলুন মৈনাকবাবু, এবার জেলে বসে ম্যাজিক দেখাবেন আমাদের। সত্যিই একজন শিল্পী হয়ে কি করে যে এখন করেন, ঈশ্বরের দেওয়া প্রতিভার অপমান করেছেন আপনি। চলুন, আর মৈত্রী, আপনাকেও আমাদের সাথেই যেতে হবে। কোর্ট হয়তো সব প্রমাণের সাপেক্ষে মৈনাকবাবুকেই দোষী সাব্যস্ত করবে, কিন্তু আপনার লঘু শাস্তি হলেও হতে পারে। যদিও আপনি ইনোসেন্ট, কিন্তু আপনার হাতেই যেহেতু, এবার জাজের উপর নির্ভর করছে সবটাই। আমি শাস্তির ভয় পাই না ম্যাম, বাপি নেই, আর কার জন্য নেই এই ভাবনাটাই আমাকে শেষ করে দিচ্ছে। ওকে কড়া থেকে কড়া শাস্তি দেবেন ম্যাম, তবেই বাপির আত্মার শান্তি পাবে।
মৈনাককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। মৈত্রেয়ীকেও কাস্টাডিতেই রাখা হলো। অনেকদিন পর লাবণ্য থানায় নিজের রুমে বসে পেপার পড়ছিল। রানা এসে বলল, ম্যাডাম একটু কথা ছিল, আসবো? এসো, বলো কি হয়েছে। আমি ভাবছিলাম আজ রাতে ডিনারে গেলে কেমন হয়। না মানে একটা রুদ্ধশ্বাস কেসের পরে একটু রিফ্রেশমেন্ট আর কি। হ্যাঁ, অতসীকেও বলছি যদি আপনি রাজি থাকেন ম্যাডাম। গুড আইডিয়া, চলো যাওয়া যাক। কাল থেকেই তো আবার নতুন কোনো কেস আসবে। অপরাধ কি আর কোনোদিনও শেষ হবে? কথাটা শেষ হতেই লাবণ্যর টেবিলে রাখা ল্যান্ড ফোনটা বেজে উঠল। হ্যালো, দুর্গাপুর থানা, ইন্সপেক্টর লাবণ্য সেন বলছি। হোয়াট? কোথায়? ওকে, আমরা আসছি। রানা, নিউ কেস, লেটস গো। নেক্সট কেস কামিং সুন। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সুমেলি কাঞ্চিলাল মুখার্জির কলমে ইন্সপেক্টর লাবণ্য সেন সিরিজের রুদ্ধশ্বাস দ্বিতীয় কাহিনী জাদুকর হত্যা রহস্য। গল্প পাঠে শুভ, ইন্সপেক্টর লাবণ্য সেনের ভূমিকায় বর্ণিশা, রানা ও ডাক্তারের ভূমিকায় সৌরভ সাহা, অতসীর ভূমিকায় শুভ স্বপ্না, মৌসুমীর ভূমিকায় বর্ষা, মৈনাকের ভূমিকায় দেবাঞ্জন, মৈত্রের ভূমিকায় মধুশ্রী, শ্রীময়ীর ভূমিকায় বর্ণালী, কুশলের ভূমিকায় স্নেহাদ্রি, অরূপ রায়ের ভূমিকায় রাজ, রতনের ভূমিকায় সৌমিক, হল ম্যানেজারের ভূমিকায় উদয় সাহা, ওসির ভূমিকায় প্রিয়নাথ মুখার্জি, হাবিলদারের ভূমিকায় দিব্যেন্দু এবং গোপার ভূমিকায় শ্রী। গল্পটির পরিকল্পনা, নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।